রহস্য ও থ্রিলার দিয়ে নির্মিত। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন এপিসোডে। আজকের এই ঘটনাটি পাঠিয়েছেন গালিব আবরার। তাহলে চলে যাচ্ছি মূল ঘটনাতে। তার আগে সবার কাছে অনুরোধ থাকবে, যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং লেখকের ফেসবুক পেজ ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অবশ্যই লাইক দিয়ে ফলো করে দিবেন। শিশু বলির চেয়ে সুন্দর এবং কার্যকর প্রথার কি হতে পারে? বিগত কয়েক বছর ধরে আমাদের প্লাটু গ্রহে দাবানলের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছি আমরা। এভাবে চলতে থাকলে প্লাটু গ্রহ ধ্বংস হতে বেশি সময় নেবে না। তাই আমি অনেক ধ্যান জ্ঞান করে এই দাবানল রুখে দেওয়ার একটা সমাধান খুঁজে বের করেছি। সেটা হলো, প্রতি সূর্যগ্রহণের সময় যদি একটি করে শিশু বলি দেওয়া যায়, তাহলে আমাদের এই প্লাটু গ্রহে আর কখনো দাবানল জেগে উঠবে না। কিন্তু যদি কখনো এই রীতির উল্টো হয়ে যায়, যদি কখনো সূর্যগ্রহণে কোনো শিশু বলি দেওয়া না হয়, তাহলে প্লাটু গ্রহের নিচে থাকা দাবানল আবার গর্জে উঠবে, সবকিছু ধ্বংস করে দিবে। কথাগুলো বলছিল একজন অদ্ভুত দেখতে লোক। তার কানগুলো স্বাভাবিকের চেয়ে বেশ বড় বড়, হাত পায়ের নখগুলো কালো রঙের, চোখের নিচে কাটা দাগ। আশেপাশে আরও কয়েকজন একই রকম দেখতে লোক দাঁড়িয়ে আছে। তার সামনে বসে আছে মাথায় মুকুট পরা অন্য আরেকজন লোক। তার হাতের আঙ্গুলে অনেক মূল্যবান পাথরের আংটি। তার হাতে একটা চমকপ্রদ লাঠি, যার থেকে রোশনি ছড়াচ্ছিল চারিদিকে। দেখে বোঝা যাচ্ছে এটাই হলো প্লাটু গ্রহের রাজা। তাকে সবাই গট বলে ডাকে। গট তার ভারী কণ্ঠে বলল, তাহলে এই কথা, পুরো রাজ্যে ঢোল পিটিয়ে দাও। প্রতি সূর্যগ্রহণে ভেদাভেদ ছাড়া শুরুতি করে যেন একজন করে শিশু নির্ধারণ করা হয় বলির জন্য। সেটা হতে পারে আমার পরিবার থেকে অথবা রাজ্যর যে কারোর পরিবার থেকে। এই সিদ্ধান্ত আমাদের গ্রহের রক্ষার জন্য নেওয়া হয়েছে। এরপর গোটের ফরমান পুরো প্লাটু গ্রহে জারি করে দেওয়া হলো। এই গ্রহের বাসিন্দাদের মরিস বলা হয়। মরিসদের বৈশিষ্ট্য হলো, তারা এক দেখাতে যে কারো রূপ ধারণ করতে পারে এবং তারা ছোটবেলা থেকেই তরবারি যুদ্ধে পারদর্শী হয়ে থাকে। গোটে শিশু বলির ফরমান শুনে পুরো মরিস জাতির মাঝে আতঙ্ক এবং ক্ষোভ ভেসে উঠল। কেউ তাদের সন্তানকে বলির জন্য দিতে চায় না। কিন্তু এটাও সবাই জানে, গোট যেহেতু বলেছে, তাহলে এই কার্যকর সিদ্ধান্ত ছাড়া আর কোনো উপায় নেই। দৃশ্য কয়েকদিন পরের। আজ সূর্যগ্রহণ। শুরুতি করে একটা শিশুকে নির্ধারণ করা হয়েছে বলি দেওয়ার জন্য। শিশুটির বাবা রাজদরবারের গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত আছে। সে নিজেও জানে গোট এর বিরুদ্ধে যাওয়া মানে মৃত্যুকে দাওয়াত দেয়া। তাই নিজের আদরের প্রথম সন্তানকে বলি দেওয়ার হচ্ছে, তার কিছুই করতে পারছে না। সে আড়ালে দাঁড়িয়ে চোখের পানি ফেলা ছাড়া। শিশুটির মাকে কয়েকজন ধরে রেখেছে। সে চিৎকার করে কান্না করছে আর তার সন্তানের প্রাণ ভিক্ষা চাইছে। কিন্তু নিয়ম তো নিয়ম, ভাঙতে পারবে না। রাজদরবারের আঙ্গিনায় শিশুটাকে বলি দেওয়ার সকল কার্যক্রম সম্পন্ন করা হলো। বিভিন্ন রং মেশানো পানি দিয়ে শিশুটাকে গোসল দেওয়া হয়। এরপর কলা পাতার মতো লম্বা একটা পাতার উপর শুইয়ে দেওয়া হলো। জল্লাদ তৈরি তার ধারালো তরবারি নিয়ে। আশেপাশে অনেক মরিচ দাঁড়িয়ে আছে আর আতঙ্ক ভরা দৃষ্টিতে তাকিয়ে আছে। কারো সাহস নেই গোটের বিরুদ্ধে কথা বলার। শিশুর কান্নার সাথে তার মায়ের গগন বিদারী চিৎকারে ভারী হয়ে উঠল আশেপাশের পরিবেশ। গোট হাত উঠিয়ে হুকুম করার সাথে সাথে জল্লাদ তার তরবারির ঘায়ে ক্রন্দনরত শিশুর মাথা আলাদা করে ফেলল। সবকিছু থমকে গেল। শিশুর কান্নার আওয়াজ বন্ধ হয়ে গেল, মায়ের চিৎকারও বন্ধ। হাঁটু গেড়ে বসে পড়ল সে। শিশুর মাথাবিহীন দেহটা থেকে ফিনকি দিয়ে সবুজ রঙের রক্ত বের হচ্ছে। দৃশ্য পরিবর্তন। পৃথিবীর কোন এক প্রত্যন্ত অঞ্চলের একা একটা বাড়ি দেখানো হয়। আশেপাশে দূরদূরান্তের আর কোনো বাড়িঘর নেই। এই বাড়িটাই নিবু নিবু করে জ্বলছে 60 ওয়াটের একটা হলুদ আলোর বাতি। জীর্ণশীর্ণ পোশাক পরিহিত একটা লোক কিছু খাবার নিয়ে সে বাড়িতে প্রবেশ করল, আস্তে আস্তে কোনো শব্দ না করে। তার এক পা নেই, স্ট্রেচারে ভর দিয়ে হাঁটছে সে। খাবারগুলো একটা ছোট্ট টেবিলের উপর রেখে পাশে গিয়ে একটা দরজা হালকা ফাঁকা করলো। কিন্তু ওই রুমে কাউকে দেখতে না পেয়ে লোকটা চিন্তায় অস্থির হয়ে এদিক সেদিক তাকালো আর ডাকতে লাগলো, ফাদি, এই ফাদি, কোথায় তুমি, ফাদি? কিন্তু কোনো সারা শব্দ নেই। লোকটি স্ট্রেচারে ভর দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে সব জায়গায় খুঁজতে লাগলো। ফাদি আসলে তার 10 বছরের ছেলের নাম। লোকটা তার ছেলেটাকে খুঁজতে খুঁজতে যখন বেলকনিতে গেল, তখনই স্পাইডারম্যানের মুখোশ পরা একটা বাচ্চা তার সামনে লাফিয়ে পড়ল। লোকটা ভয় পেয়ে স্ট্রেচার পিছলে উল্টে পড়ে গেল। স্পাইডারম্যানের মুখোশ পরা ছেলেটা খিলখিল করে হাসতে লাগলো। আমরা বুঝলাম এই লোকটা ছেলেটার বাবা। তার নাম জমির উদ্দিন। সবাই তাকে জমি বলে ডাকে। আর এই বাচ্চার নাম ফাদি ইসলাম। ফাদির মা নেই। গত বছর একটা অ্যাক্সিডেন্টে তার মা মারা যায়। বাবা জমির উদ্দিন বেঁচে থেকেও এক পা হারায় সেই অ্যাক্সিডেন্টে। জমির উদ্দিন কোনো রকম উঠে ফাদির কান ধরে বলল, এরকম দুষ্টামি করতে না করেছি না তোকে? আর একটু হলেই ভয় আমার আত্মা বেরিয়ে যেত।
ফাদি বলল, আত্মা দেখতে কেমন হয় আব্বু? জমির উদ্দিন বলল, আমি কিভাবে বলবো, আমি কি আত্মা দেখেছি নাকি? ফাদি বলল, তাহলে বলো এলিয়েন দেখতে কেমন হয়? জমির বলল, কি লিয়েন? ফাদি কপালে থাপ্পড় মেরে বলল, আরে এলিয়েন এলিয়েন, তারা আকাশে থাকে, গোল রুটির মতো জাহাজ দিয়ে তারা পৃথিবীতে আসে, তাদের অনেক শক্তি থাকে, কিন্তু তারা অনেক খারাপ হয়, মানুষকে মেরে ফেলে। জমিরুদ্দিন বলল, এসব কি শিখাইছে তোকে? এমন কিছুই হয় না, মানুষের কল্পনা ছাড়া আর কিছুই না। ফাদি রাগ করে বলল, এলিয়েন হয়, আমি দেখেছি মুভিতে। জমিরুদ্দিন বলল, আচ্ছা ঠিক আছে, তোরটাই রইল, সানি লিওন সত্যি হয়। এখন চল খেতে চল। ফাদি বলল, সানি লিওন না আব্বু, এলিয়েন। পরের দৃশ্যে দেখা যায় জমিরুদ্দিন এবং ফাদি পাটি বিছিয়ে ফ্লোরে বসে খাবার খাচ্ছে। জমিরুদ্দিন বলল, তো বাবা আজকে স্কুলে কি কি শিখলা? ফাদি বলল, একটা কবিতা শিখেছে আব্বু। জমিরুদ্দিন খুশি বলল, বাহ বাহ, শোনা তো আমাকে। ফাদি বলল, আমি হব সকালবেলার কাক, সবার আগে উঠবো জেগে বলবো আমি হোয়াট দ্য ফাক। জমিরুদ্দিন বলল, এটা আবার কেমন কবিতা? আমরা তো বলেছিলাম অন্যভাবে, আমি হব সকালবেলার পাখি, সবার আগে কুসুম পাখি উঠবো আমি ডাকি। ফাদি বলল, তোমরা পড়েছো এগুলো কোন কালে? এখন আধুনিক জামানা, সবাই আধুনিক হয়েছে, বুঝেছ? জমিরুদ্দিন বলল, কি জানে বাবা, কি দিয়ে কি বোঝাস আমার আল্লাহ জানে, তবে ভালো লাগছে এখন বাংলার কবিতা ইংরেজিও মিলিত হয়েছে। কি জানি বললি, হোয়াট দ্য আঁকা বাঁকা না কি একটা, ওটার অর্থ কি? ফাদি বলল, ওইটার মানে হলো রেগে গেলেন তো হেরে গেলেন। জমিরুদ্দিন বলল, যাক তাহলে নতুন কিছু শিখলাম। আচ্ছা এখন খা চুপচাপ। ফাদি বলল, কাস্টমারকে ভালো খাবার খাইয়ে বাসে আসার সময় হাড়ির নিচে পড়ে থাকা বাসি পচা খাবার নিয়ে এসে আমাকে খেতে দাও। খালি যদি পেটটা না থাকতো তাহলে তোমার এসব খাবারের উপর পানি ঢেলে দিতাম আমি। জমির ছেলের মাথায় হাত বুলে বলল, বাসি পচা কই, রেস্টুরেন্ট থেকে বেঁচে যাওয়া খাবার প্রতিদিন নিয়ে আসি, এগুলো কি খারাপ খাবার নাকি? ফাদি একটু তাচ্ছিল্য করে বলল, ওটাকে তুমি রেস্টুরেন্ট বলছো? আমি যদি পৃথিবীর সেরা ফকিন্নিও হই তবু অমন রেস্টুরেন্টে খেতে যাব না। আর তোমার হাতের রান্না, ওয়া। এভাবে বমির ভাব নিলে জমিরুদ্দিন ফাদির মাথায় থাপ্পড় মেরে বলল, খাবার সামনে নিয়ে এমন করছিস কেন? তুই জানিস আমাদের এমপি মহোদয় আমার হাতের রান্না খেয়ে প্রশংসা করেছে? ফাদি বলল, তারপর তুমি তাকে আমাদের গ্রামের বাড়ির ভিটা লিখে দিয়ে দিচ্ছ। আরে বলদ, আব্বু সে তোমার খাবারের প্রশংসা করেছে তোমার থেকে ভিটা লিখে নেওয়ার জন্যই। জমিরুদ্দিন রাগ করে বলল, লিখে নিছে মানে কি? সে তো কিনে নিছে ভিটা, আর সেই টাকা দিয়েই তো এই বাড়িটা উঠাইছি। ফাদি বলল, 10 টাকার ভিটা 5 টাকায় নিয়ে নিছে খাবারের প্রশংসা করে, তোমারে বুঝে লাভ নেই। এই বলে ফাদি হাত ধুয়ে খাবার বাকি রেখে উঠে গেল। জমিরুদ্দিন কয়েকবার ডেকে বলল, খাবার শেষ করে যা ফাদি, কিন্তু ফাদি চলে গেল ছাদে। জমিরুদ্দিন বিড়বিড় করে বলল, আমি জানি এমপি মহোদয় আমাকে ঠকিয়েছে, কিন্তু আমি যদি বাড়াবাড়ি করতাম তার সাথে তাহলে সে আমাকে কোনো মূল্য না দিয়ে জোরপূর্বক দখল করে নিত। এর আগেও সে কয়েকজনের সাথে এটা করেছে। ক্ষমতাসীনরা আইন তৈরি করে আর দুর্বলরা সেটা ভোগ করে। ছাদে শুয়ে আছে ফাদি আকাশের দিকে তাকিয়ে। অগণিত তারকার মাঝে আজও সে তার মাকে খুঁজে বেড়ায়। সবাই বলে মা নাকি ওই আকাশের তারা হয়ে গিয়েছে। ফাদি জানে তার মা মারা গেছে, এখনও মায়ের সেই থেতলে যাওয়া মুখটা চোখে ভেসে ওঠে। ফাদির বয়স 10 হলেও সে যথেষ্ট পরিপক্ক অন্যান্য বাচ্চাদের চেয়ে। সে জানে মা আর কখনো ফিরে আসবে না, তবু আকাশের দিকে তাকিয়ে মাকে খোঁজার অভ্যাসটাই যেন অন্যরকম এক শান্তি দেয় ফাদিকে। ফাদির চোখটা হালকা লেগে আসছে, হয়তো আজকে ছাদেই ঘুমিয়ে পড়বে। এটা মাঝে মাঝেই হয়, মায়ের কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে যায়, কিন্তু হঠাৎ খেয়াল করলো একটা তারকার মতো কিছু নিচে নেমে আসছে। ফাদি এক লাফে উঠে দাঁড়িয়ে গেল। সত্যি কি পৃথিবীর দিকে তারকা ধেয়ে আসছে নাকি ফাদি ভুল দেখছে? ফাদি নিজের চোখ ডোলে আবার তাকালো। সত্যি সত্যি কিছু একটা ধেয়ে আসছে, ধীরে ধীরে সেটা বড় হচ্ছে। ফাদি মুভিতে এমন অনেক দৃশ্য দেখেছে এলিয়েন শিপ পৃথিবীতে নেমে আসে, তাহলে কি তেমন কিছুই? ফাদি তাড়াতাড়ি বাসা থেকে বের হয়ে গেল। জমিরুদ্দিন বারবার করে ডাকছে ফাদিকে, এত রাতে কোথায় যাচ্ছিস ফাদি, ঘরে আয়, যাস না ফাদি। কিন্তু ফাদি সেই তারকা লক্ষ্য করে এক মনে ছুটে চলেছে। জঙ্গলের পথ ধরে ফাদির বেশ পরিচিত, বারবার ওপরের দিকে তাকাচ্ছে আর দৌড়ে যাচ্ছে খসে পড়া তারকাকে লক্ষ্য করে। হঠাৎ দূর থেকে বিকট শব্দ ভেসে আসলো, আকাশের দিকে ধোঁয়া উড়ে যাচ্ছে। ফাদি তার দৌড়ের গতি আরও বাড়িয়ে দিল। কিছুক্ষণের মধ্যেই ফাদি সেই স্থানে পৌঁছালো যেখানে সেটা আছড়ে পড়েছে। ফাদি হাঁপাতে হাঁপাতে অবাক চোখে দেখল আশেপাশের গাছপালা সব ভেঙে চুরমার হয়ে গিয়েছে। মাটি বিশাল গর্ত তৈরি হয়েছে, চুপচুপ আগুন জ্বলছে জায়গায় জায়গায়। সবকিছুর মাঝে পড়ে আছে উল্কাপিণ্ডর মতো বড় পাথরের মতো কিছু একটা। ফাদি 1 পা 2 পা করে এগিয়ে যেতে লাগলো চোখ বড় করে। এখনো যেন সবকিছুর স্বপ্ন মনে হচ্ছে ফাদির কাছে। হঠাৎ উল্কাপিণ্ডের মতো পাথরটা নড়ে উঠল। ফাদি চমকে গিয়ে থমকে দাঁড়িয়ে গেল। দেখা গেল পাথরটায় একটা দরজার মতো কিছু খুলে গেল। ভিতর থেকে একটা বাচ্চা কোলে নিয়ে অবয়ব দেখা যাচ্ছে বেরিয়ে আসছে। ফাদির চোখ আস্তে আস্তে বন্ধ হয়ে আসতে লাগলো।
অনেক চেষ্টা করেও চোখ খোলা রাখতে পারছে না ফাদি। এক পর্যায়ে মাটিতে ঢলে পড়ল। ফাদি ঝাপসা চোখে দেখতে পেল একটা মেয়ে আকৃতির বাচ্চা কোলে নিয়ে বের হয়ে আসছে সেই উল্কাপিণ্ড থেকে। সে প্যাঁচানো পায়ে হাঁটতে হাঁটতে এসে দাঁড়ালো ফাদির সামনে আর অদ্ভুতভাবে একটা হাসি দিল। সাথে সাথে ফাদি তার জ্ঞান হারিয়ে ফেলল। ফাদির জ্ঞান ফিরে 2 দিন পরে চোখ মেলে তাকিয়ে দেখল সে তার বাবা জমির উদ্দিনের খাটে শুয়ে আছে। মাথাটা প্রচণ্ড ঝিম ধরে আছে, পুরো শরীর ব্যথা করছে। সে অবস্থায় ঝাপসা দেখতে দেখতে সিলিংয়ে কি যেন লেখা আছে মার্কার পেন দিয়ে। চোখটা ডলা দিয়ে ভালো করে তাকিয়ে দেখল তার বাবা ভাঙা ভাঙা হাতে একটা কাগজে লিখে রেখেছে, সকালে উঠে প্রথমে ফাদির জন্য নাস্তা তৈরি করতে হবে, তারপর স্কুল ব্যাগ গুছিয়ে দিতে হবে, তারপর টিফিন ওর ব্যাগে ঢুকে দিতে হবে, তারপর ওকে ঘুম থেকে জাগাতে হবে। ফাদির চোখের কোণে 2 ফোঁটা পানি জমা আসলো। আসলে জমির উদ্দিন সেই অ্যাক্সিডেন্টের পর অনেক কিছু ভুলে যায়। তার ব্রেইনের আঘাতও পেয়েছিল, আর ফাদির খেয়াল রাখতে যাতে কোনো কমতি না হয় তাই এগুলো লিখে রেখেছে। ঘুম থেকে উঠেই এই লেখাগুলো তার চোখে পড়ে। এর মাঝে জমির উদ্দিন ঘরে প্রবেশ করে ফাদির চোখ খোলা দেখে কান্না করে দিয়ে এসে ফাদিকে জড়িয়ে ধরল আর বলতে লাগলো, এতবার করে না করলাম বাইরে যাস না রাতের বেলা, তবু গেলি। যদি তোর কিছু হয়ে যেত তাহলে আমি কিভাবে বাঁচতাম বল? ফাদি কি বলবে জানে না। তার ওই ছোট্ট মাথায় এখনো বাবার ওই লেখাগুলো ঘুরছিল। ফাদি বলল, বাবা ওই লেখাগুলো? জমির উদ্দিন ওপরে তাকে বলল, তোর মা যেদিন আকাশের তারা হয়ে যায় সেদিন তার শেষ কথা ছিল আমাদের ছেলেটাকে যেন কখনো তার বাবার আদর থেকে বঞ্চিত না হয়। আজ থেকে তুমি ওর বাবা, তুমি ওর মা। আমি ঘুম থেকে উঠলে অনেক কিছু ভুলে যাই। আমার এই ভুলে যাওয়ার রোগ যেন তোকে ভালো রাখার পথে বাধা হয়ে না দাঁড়ায়, সেজন্য এমন অনেক কিছুই লিখে রেখেছি আমি। ফাদি তার চোখ মুছে বলল, নিশ্চয়ই তোমার বাবা মায়ের স্বপ্ন ছিল তুমি ডাক্তার হবে। জমির উদ্দিন অবাক হয়ে বলল, সত্যি তাই? তুই কিভাবে জানলি এটা? ফাদি একটু হেসে বলল, তোমার হাতের লেখা দেখলেই বোঝা যায়। জমির উদ্দিন ফাদির কান টেনে বলল, বাপ তুই অজ্ঞান হয়েই থাক, উঠতে না উঠতে আমার হাতের লেখার পেছনে পড়ছস। তুই জানোস আমাকে গ্রামের একমাত্র শিক্ষিত ছেলে আমি ছিলাম? ফাদি বলল, হ্যাঁ মা বলেছিল। তুমি 5 পাস করেছিলে, তাও 10-এ টুনে। পরে 6-এ ভর্তি হতে গিয়েছিলে, হেডমাস্টার তোমাকে টেস্ট করার জন্য বলেছিল। আমি ওই সামনের দোকানে 10 টাকা বাকি খেয়েছি, তুমি কি ওই দোকানে 10 টাকা পেমেন্ট করে আসো আমার নাম করে। তারপর জমির উদ্দিন ফাদির মুখ চেপে ধরে বলল, আর বলতে হবে না, তুই আমার ইজ্জত শেষ করার পায়তারা করছস। ফাদি তার বাবার হাতে কামড় দিয়ে হাত ছেড়ে বলল, বলতে দাও আমাকে, শ্রোতারা জানুক তুমি কোন লেভেলের শিক্ষিত ছিলে। তারপর তুমি দোকানে গিয়ে 10 টাকা দিয়ে কি বলেছিলে? দোকানদার কাকা, হেডমাস্টার বলছে 10 টাকা দিয়ে আপনারা প্রেগনেন্ট করে দিতে। জমির উদ্দিন হাত দিয়ে মুখলুকে বলল, আমার কি দোষ? পেমেন্ট আর প্রেগনেন্ট একই রকম শুনতে লাগে। ফাদি কপালে থাপ্পড় মেরে বলল, আচ্ছা সেটা না হয় মানলাম। জলিল আঙ্কেলের সাথে কি করেছিলে? সে তোমাকে বলেছে তার পছন্দের মানুষকে নিয়ে একটা চিঠি লিখে দিতে, তুমি কি করলা? সেখানে লিখে দিলা, প্রিয়তমা আমি তোমার জীবনে পার্লামেন্ট হয়ে থাকতে চাই। পার্মানেন্টে তুমি পার্লামেন্ট বানিয়ে দিয়েছ। লোকটার প্রেম শুরু হওয়ার আগেই শেষ করে দিছ। তারপর আবার চিঠি শেষে তার নাম জলিল থেকে জালিল করে দিয়েছ। এগুলো কেউ করে? জমির উদ্দিন ফাদির কান মলা দিয়ে বলল, হয়েছে হয়েছে, তুই যে এখন আমাকে এত মাইন্ডসের কাছে জলিল জালিল করতেছস তার কি হবে? এখন যা হাত মুখ ধুয়ে আয়, তোর জন্য আমি 2 দিনের কাজে যাই নাই। কিছুক্ষণ পরের দৃশ্য, ফাদি বাইরের কল থেকে হাত মুখ ধুয়ে নিচ্ছে। জমির উদ্দিন দরজায় দাঁড়িয়ে তার ভাঙা স্ট্রেচারটা ঠিক করছে। ফাদি মুখে পানি নিয়ে গড়গড় করতে করতে বলল, ফাদি বলে উঠল, আব্বু আমাকে কোথায় পেয়েছে ওই দিন? আমি বাসায় আসলাম কিভাবে? জমির উদ্দিন বলল, এটা আমার কাছেও অজানা। আমি দরজায় দাঁড়িয়ে তোর ফেরার অপেক্ষা করছিলাম, কিন্তু তোর আসার কোনো নামগন্ধ নেই। প্রায় 2 ঘন্টা কেটে যায়, আর আবার ধৈর্য কুলায় না আমার। আমি খোঁড়াতে খোঁড়াতে বের হতে যাব তোকে খোঁজার জন্য, তখনই ঘরের ভেতর থেকে একটা শব্দ এলো, কেমন যেন ধাপ করে খাটের উপর কিছু পড়ার শব্দ। আমি তাড়াতাড়ি গিয়ে তোর রুমে দেখলাম, কিন্তু কিছুই দেখতে পেলাম না। যখন আমার রুমের দরজা ধাক্কা দিলাম তখন আমি অবাক হয়ে গেলাম। আমার খাটে তুই শুয়েছিলি, তোর জ্ঞান ছিল না। আমি তাড়াতাড়ি গিয়ে ডাক্তার নিয়ে আসলাম। ডাক্তার বলল তেমন কিছুই হয়নি, কিছু একটা ভয় পেয়েছে দেখে হয়তো খুব তাড়াতাড়ি জ্ঞান ফিরে আসবে। এই কথা শুনে ফাদিও বেশ অবাক হলো। হঠাৎ মাথায় আসলো সেদিন রাতের ঘটনা। সেই উল্কাপিণ্ড থেকে কেউ বাচ্চা কোলে নিয়ে বেরিয়ে এসেছিল। সে কি এলিয়েন ছিল? ফাদি মনে মনে ভাবলো, আমার সেখানে যেতে হবে আবার, কিন্তু বাবা জানলে যেতে দিবে না। বাবা আগে কাজে যাক, তারপর না হয় যাব। বাবা ছেলে একসাথে নাস্তা করলো, তারপর জমির উদ্দিন তার কাজের উদ্দেশ্যে রওনা হলো। যাওয়ার আগে বারবার বলে গেল বাসা থেকে বেশি দূরে যাওয়া যাবে না। ফাদি মাথা নেড়ে উপরে উপরে হ্যাঁ বলল। জমির উদ্দিন চলে যেতেই ফাদি এক ছুট দিল সেই স্থানের উদ্দেশ্যে। জমির উদ্দিন ততক্ষণে তার কাজ চলে গিয়েছে। ফাদি দৌড়ে ছুটে গিয়ে দেখল সে স্থান সম্পূর্ণ পুলিশের নিয়ন্ত্রণে। জায়গাটা ব্যারিকেড দিয়ে সিলগালা করে রাখা হয়েছে। চারিদিকে মিডিয়ার লোক আর বিভিন্ন গবেষণাগারের লোক। তারা এক এক জায়গা থেকে স্যাম্পল কালেক্ট করছে।
উল্কাপিণ্ডটা ভালো করে খতিয়ে দেখছে। একজন মিডিয়া কর্মী এসে ফাদিকে বলল, এই পিচ্ছি, তুমি এখানে কি করছো? চলে যাও এখান থেকে। তারা বলছে উল্কাপিণ্ডটা যে কোনো সময় ব্লাস্ট হতে পারে, এখানে থাকা রিস্ক। ফাদি তাকে বলল, তাহলে আপনারা এই রিস্কের মধ্যে কি করছেন? আপনাদের আগে চলে যাওয়া উচিত। মিডিয়া কর্মী একটু অবাক হয়ে বলল, আরে আমরা মিডিয়ার লোক, জনগণের কাছে খবর পৌঁছে দেয় আমাদের দায়িত্ব। ফাদি নাক ছিটকে বলল, দায়িত্ব না ঘোড়ার ডিম। আপনাদের মতো মিডিয়াকে আমার ভালো করে চিনি। আপনারা গরিবদের খবর প্রচার করার জন্য টাকা নেন, আর বড়লোকদের খবর ধামাচাপা দেওয়ার জন্য টাকা নেন। এইটুকু বাচ্চার মুখে এমন কথা শুনে মিডিয়া কর্মীর চোখ কপালে উঠে গেল। আরও কিছু বলতে যাবে, তখনই তার আগে ওই মিডিয়া কর্মী তার সহকারীকে ডেকে নিল। সে আর চোখে ফাদির দিকে তাকাতে তাকাতে চলে গেল। ফাদি আস্তে আস্তে হেঁটে পুলিশের ব্যারিকেড পার হয়ে ভেতরে ঢুকতে নিলে একজন লেডি পুলিশ তাকে থামিয়ে দিল। এই ছেলে, কি তুমি? ভেতরে ঢোকা যাবে না। এই লেডি পুলিশের নাম লুবনা খানম। সে একজন সিঙ্গেল মাদার। তার ছোট্ট একটা মেয়ে আছে 6 বছরের। স্বামী কয়েক বছর আগে মাদক চোরাচালানে জড়িত থাকায় পুলিশের ক্রস ফায়ারে মারা গিয়েছে। ফাদি থেমে গিয়ে লুবনা খানমকে বলল, আন্টি এখানে কি হয়েছে? লুবনা খানম ফাদির হাত থেকে দূরে ধরে নিয়ে বলল, এখানে যা হয়েছে হয়েছে, তা তোমার বোঝার বাইরে বাবা, তুমি চলে যাও এখান থেকে। ফাদি বলল, আন্টি আমি সব বুঝি, এমনকি আপনার চেয়ে বেশি বুঝি। আমাকে বলেন এখানে কি হয়েছে? লুবনা এসে বলল, তাই নাকি? আমার চেয়েও বেশি বোঝো? ফাদি বলল, অবশ্যই। আপনি বলেন তো, আমাদের পায়ে আঙ্গুল কেন থাকে? লুবনা ভ্যাবাচাকা খেয়ে বলল, পায়ে আঙ্গুল কেন থাকে? এটা তো বেশ জটিল কথা, তুমি বলো কেন থাকে? ফাদি বলল, যাতে আমরা স্যান্ডেল পরতে পারি। দেখলেন তো, আমি আপনার চেয়ে বেশি বুঝি। লুবনা ফিক করে হেসে দিয়ে বলল, হ্যাঁ দেখলাম। তাহলে শোনো, এখানে আকাশ থেকে একটা উল্কাপিণ্ড পড়েছে। এর আশেপাশে গাছপালা সহ অনেক পশু পাখি মারা গেছে। ফাদি বলল, আচ্ছা আন্টি, উল্কাপিণ্ডটা আবার কি? লুবনা মাথা চুলকে বিড়বিড় করে বলল, মহাবিপদ। এই প্রশ্নের উত্তর পারলে কি আমি পুলিশ হতাম? আমি তো সায়েন্টিস্ট হতাম। এই বলে একটু হেসে লুবনা ফাদিকে বলল, বাবা, উল্কাপিণ্ড মানে হচ্ছে আকাশ থেকে পাথর পড়া। ফাদি বলল, এত বড় পাথরটা আকাশে পাঠাইলো বা কে? লুবনা এবার বিরক্ত হয়ে বলল, আমার দাদা পাঠাইছে। এখন যাও তুমি এখান থেকে, আর যেন আশেপাশে না দেখি তোমাকে, নাহলে থানায় ঢুকিয়ে দেবো। ফাদি বলল, আন্টি আন্টি, শেষ একটা কথা, আমার মনে হয় এখানে এলিয়েন নেমে এসেছিল সেদিন রাতে। লুবনা ধমক দিয়ে বলল, এ তো দেখি আমার মেয়ের মতো সারাদিন ইংলিশ মুভি দেখে খালি এলিয়েন এলিয়েন করে, আর একটা কথাও শুনতে চায় না। চলে যাও এখান থেকে। ফাদি চলে যেতে লাগলো মন খারাপ করে। লুবনা নিজেও নিজের কাজে লেগে যেতে লাগলো। তখনই আবার ফাদি পেছন থেকে ডাক দিল, আন্টি। লুবনা পেছন থেকে তাকে জিজ্ঞাসা করলো, এখনো যাওনি তুমি? আবার কি? ফাদি বলল, আপনি অনেক ভালো আর অনেক কিউট। এই বলে ফাদি চলে গেল। লুবনা একটু মুচকে এসে বলল, আই নো চ্যাম্প। ফাদি একটু দূরে গিয়ে একটা মোটা গাছের শিকড়ের ওপর বসে পড়ল আর অপেক্ষা করতে লাগলো রাত হওয়ার। ফাদির মনে একটা জিনিসই ঘুরছে, যেভাবেই হোক ওই উল্কাপিণ্ডটাকে কাছ থেকে দেখতে হবে, আর এটা রাতেই করা সম্ভব সবার চোখের আড়ালে। এই ভাবতে ভাবতে অসাবধানতা বশত পেছন দিকে উল্টে পড়ে গেল ফাদি। পেছনে ছিল কাদামাটির প্রলেপ। ফাদি সোজা কাদামাটির মাঝে পড়ল। গায়ের জামাটা পুরো নোংরা হয়ে গেল। ফাদি উঠে জামাটা খুলতে খুলতে বাড়ির দিকে রওনা হলো চেঞ্জ করে আসবে ভেবে। কিন্তু যখনই জামা খুলল তখন ফাদি অবাক হয়ে থমকে দাঁড়িয়ে গেল। ফাদি দেখল তার বুকের ঠিক মাঝ বরাবর একটা গোল পয়সার মতো চিহ্ন, তবে সেটা পয়সার থেকে অনেকটা বড়। মনে হচ্ছে লোহার কিছু দিয়ে ছ্যাঁকা দিয়ে এই চিহ্ন বানিয়ে দেওয়া হয়েছে। দৃশ্য পরিবর্তন। আমরা দেখতে পাই জমির উদ্দিন তার ভাঙাচোরা রেস্তোরাঁর নিজের কাজ করছে। আজকে ছুটির দিন হওয়ায় তেমন মানুষের আনাগোনা নেই বাজারে, কাস্টমার আসছে না তেমন। জমির উদ্দিনের মনটা বেশি ভালো না। সে রুটি বানানোর আটা গোল পাকাচ্ছে, পাশে ভাজি করার জন্য বিভিন্ন সবজি রাখা আছে। হঠাৎ একটা মেয়ে কণ্ঠ, আমাকে কিছু খাবার দেবেন, আমি অনেক ক্ষুধার্ত। জমির উদ্দিন মাখা আটা পাকাতে পাকাতে মাথা তুলে তাকিয়ে দেখল ময়লা জামা পরা একটা যুবতী মেয়ে দাঁড়িয়ে আছে। তার পায়ে জুতা নেই এবং চেহারা ময়লা কালি দিয়ে ভরা। দেখে মনে হচ্ছে কোনো গর্ত থেকে বেরিয়ে এসেছে। তার কোলে একটা সাদা রঙের বিড়াল ছানা। জমির উদ্দিন একটু বিরক্ত হয়ে বলল, না না, এখনো বনি হয়নি, তোমাকে খাবার দিতে পারবো না। তাছাড়া খাবার এখনো তৈরি হয় নাই, দেখছো তো রেডি করছি সব। এখনো সবজি কাটা হয়নি, সবকিছু বাকি পড়ে আছে। মেয়েটা সুন্দর করে বলল, আমি কি আপনাকে সাহায্য করব কাজে? জমির উদ্দিন বলল, কোনো দরকার নেই মা, তুমি অন্য কোথাও দেখো। মেয়েটা হাত জোর করে বলল, দয়া করুন, আমি সত্যি খুব ক্ষুধার্ত, কাজের বিনিময়ে আমাকে কিছু খাবার দিন। আর আমি শুনেছি মানুষ যাতে অনেক অতিথি পরায়ণ হয়ে থাকে, তারা কখনো ক্ষুধার্তকে খালি হাতে ফিরিয়ে দেয় না দরজা থেকে। এই শিক্ষা নাকি কোনো এক মহামানব দিয়ে গিয়েছেন তাদের। জমির উদ্দিন এত সব কথার মাঝে খেয়াল করলো না মেয়েটা মানুষ জাতির কথা আলাদাভাবে উল্লেখ করেছে। জমির উদ্দিন বলল, হ্যাঁ, এটা তো আমাদের নবীর শিক্ষা। যেহেতু এটা বলেই ফেলেছ, তাহলে ভেতরে আসো, সবজিগুলো কেটে দাও, খাবার তৈরি হলে খেয়ে চলে যাবে সোজা। মেয়েটা মাথা নেড়ে খুশি হয়ে তাড়াতাড়ি করে বিড়াল ছানাটা একপাশে রেখে সবজি কাটতে নিলে জমির উদ্দিন বলে উঠল, আরে কি করছো? তুমি বিড়াল ধরেছ, আর এমনি তো তোমার হাতে অনেক ময়লা।
আগে ভালো করে সাবান দিয়ে হাত ধুয়ে নাও, না হলে আমার কাস্টমাররা টয়লেট লাইনে ধরবে খাবার খাওয়ার পরে। মেয়েটা হাতে ফু দিয়ে দিতে লাগলো আর একটু বিব্রত হয়ে আশেপাশে তাকাতে লাগলো। জমিরুদ্দিন বলল, কি খুঁজছো? মেয়েটা আমতা আমতা করে বলল, না মানে হাত কিভাবে ধোবো আসলে জানি না। জমিরুদ্দিন অবাক হয়ে বলল, তুমি কি আমার ছেলের বলা সানলিয়েন নাকি মা? হাত কিভাবে ধুতে হয় সেটা জানো না? মজা করো আমার সাথে। মেয়েটা বলল, আমি সত্যি বলছি, আগে কখনো হাত ধুইনি আমি, দরকারও পড়েনি হাত ধোয়ার, আমার তো তাতে ফু দিলেই হাত পরিষ্কার হয়ে যেত। জমিরুদ্দিন বলল, কার পাল্লায় পড়লাম সকাল সকাল? ওই যে ড্রামে পানি আছে, পাশে সাবান আছে, ভালো করে হাত ধুয়ে তারপর সবজিগুলো কেটে দাও, বাড়তি কোনো কথা আমি শুনতে চাই না। মেয়েটা খুশি হয়ে সেখানে গিয়ে নিজের হাত ধৌত করতে লাগলো। জমিরুদ্দিন রুটি বানাতে বানাতে জিজ্ঞাসা করলো, তোমার নাম কি? কই থেকে এসেছো? বাবা মা কোথায় তোমার? মেয়েটা তার নাম বলতে নিয়েও কিছু একটা ভেবে থেমে গিয়ে বলল, আমার নাম তো মনে নেই আমার। জমিরুদ্দিন বলল, আমাগো বাপ্পারাজের ছোট বোন নাকি তুমি? স্মৃতি হারিয়ে নাম ভুলে গেছো? নাম ছাড়া মানুষ চলতে পারে নাকি? মেয়েটা বললে, তাহলে আপনি আমার একটা নাম দিয়ে দেন। জমিরুদ্দিন বলল, আমি কি নাম দিব? আমাদের নাম কি তোমার পছন্দ হবে? মেয়েটা বলল, কেন হবে না, আপনি দেন আমার নাম একটা দেখি। জমিরুদ্দিন রুটি বানানো থামিয়ে মেয়েটার দিকে তাকিয়ে বলল, আমার আর আমার স্ত্রীর খুব ইচ্ছে ছিল যদি আমাদের মেয়ে হয় তাহলে তার নাম রাখবো আয়শা। মেয়েটা সুন্দর করে এসে বলল, তাহলে আজ থেকে আমার নাম আয়শা, আমার খুব পছন্দ হয়েছে নামটা। জমিরুদ্দিন অত্যন্ত খুশি হয়ে বলল, তুমি কি জানো আয়শা কার নাম? মেয়েটা বলল, একটু আগে তো বললেন, আপনাদের জন্ম না নেয়া মেয়ের নাম। জমিরুদ্দিন একটু হেসে বলল, আরে সেটা না, আয়শা হলো সেই তোমার বলা সেই মহামানবের একজন প্রিয় স্ত্রীর নাম, এই জন্যই এই নামটা তার মাঝে অন্যরকম এক মুগ্ধতা আছে। এর মাঝে দুজন কাস্টমার আসলো দোকানে, কিন্তু এখনও তো সবজি কাটাই হয়নি। জমিরুদ্দিন তাদের বলল কিছুক্ষণ পর আসতে, এখনো খাবার তৈরি হয়নি। কিন্তু আয়শা বলল, আপনারা ভেতরে গিয়ে বসেন, 5 মিনিটের মধ্যে রেডি করে দিচ্ছি খাবার। কাস্টমাররা ভেতরে গিয়ে বসলে জমিরুদ্দিন বলল, এটা তুমি কেন করলা? 5 মিনিটের মাঝে তো সবজি কাটাই সম্ভব না, ভাজি করবা কিভাবে? আয়শা বলল, আপনি রুটি বানাতে থাকেন, এটা আমার উপর ছেড়ে দিন। এই বলে আয়শা ছুরি হাতে নিয়ে প্রথমে চোখ বন্ধ করে কিছু একটা ভাবলো, তারপর ধাপ করে চোখ খুলে বিদ্যুৎ গতিতে সবজি কাটতে লাগলো। জমিরুদ্দিন রুটি বানানো বন্ধ করে হা হয়ে তাকিয়ে রইল। এত স্পিডে কোনো মানুষের পক্ষে সবজি কাটা মোটেও সম্ভব নয়। যেই সবজি কাটতে কমপক্ষে আধা ঘন্টা লাগার কথা, সেটা 2 মিনিটের মাথায় কেটে সাভার করে ফেললো আয়শা। তারপর নিজের মতো করে কড়াইতে তেল ঢেলে পেঁয়াজ মরিচ যা আছে দিয়ে 5 মিনিটে সুস্বাদু ঘ্রাণযুক্ত ভাজি তৈরি করে বলল, চাচা আপনার রুটি বানানো হয়নি এখনো? এদিকে আমার ভাজি করা শেষ। জমিরুদ্দিন হুঁশে ফিরে অবাক হয়ে বলল, তুমি আসলে কে? ফাদি দৌড়ে বাসায় চলে আসলো। ঘরে ঢুকে আয়নার সামনে দাঁড়িয়ে তাড়াতাড়ি করে গায়ে কাদা মাখা গেঞ্জিটা খুলে ফেললো। তারপর বুকে কয়েনের মতো চিহ্নটা হাত বোলাতে বোলাতে অবাক হয়ে বলল, এটা কিসের চিহ্ন? আগে তো আমার বুকে এমন কোনো চিহ্ন ছিল না, নাকি ওই এলিয়েন কিছু করেছে আমার সাথে? হঠাৎ বাইরে থেকে একটা কণ্ঠ ভেসে আসলো, বাড়িতে কেউ আছেন? ফাদি তাড়াতাড়ি করে একটা গেঞ্জি পরে নিয়ে জানালার পর্দা ফাঁক করে দেখলো সেই লেডি পুলিশ লুবনা খানম, তার সাথে আরো কয়েকজন পুলিশ এবং গবেষণাগারের লোক দাঁড়িয়ে আছে। ফাদি একটু ভয় পেয়ে গেল তাদের দেখে, তারা এখানে কেন এসেছে। লুবনা আবার উচ্চস্বরে আওয়াজ দিল, বাড়িতে কেউ আছেন? ফাদি কি করবে না করবে বুঝে পারছে না। ফাদি নিঃশ্বাস দ্রুত চলাচল করছে, মনে অদ্ভুত একটা ভয় জেগে উঠছে। লুবনা কারো সারা শব্দ না পেয়ে হুকুম দিল, সার্চ দ্য হাউস। পুলিশ এবং গবেষণাগারের লোকেরা পা বাড়ালো ঘরে প্রবেশ করার জন্য। তার আগেই ফাদি বের হয়ে আসলো বাড়ি থেকে। সবাই থেমে গেলে লুবনা এসে অবাক হয়ে জিজ্ঞাসা করলো, আরে তুমি তো ওই ছেলেটা তাই না, যাকে কিছুক্ষণ আগে উল্কাপিণ্ডের কাছে দেখেছিলাম? তুমি এখানে কি করছো? ফাদি খুব স্বাভাবিকভাবে বলল, আমার বাড়িতে আমি থাকবো নাকি আপনি থাকবেন? লুবনা বলল, এটা তোমার বাড়ি? ফাদি বলল, না, আমার বাবার বাড়ি, তবে বাবা মারা যাওয়ার পর আমি এই বাড়ির মালিক হব। আপনারা এখানে কি করছেন, কেন এসেছেন? লুবনা এগিয়ে এসে ফাদির সামনে দাঁড়িয়ে বলল, বয়স হিসেবে একটু বেশি কথা বলো তুমি। তোমার বাবা কোথায়? ফাদি বলল, আব্বু তো কাজে গিয়েছে, আর আব্বুই আমাকে শিখিয়েছে উত্তর জানা থাকলে কখনো চুপ থাকতে নেই। লুবনা বলল, তোমার বাবা ভুল শিখেছে তোমাকে। জ্ঞানী ব্যক্তির পরিচয় হলো সেসব উত্তর দেয়া না জানা থাকলেও আর সবার সাথে তর্কে জড়ায় না। একজন কনস্টেবল সাইড থেকে বলল, ম্যাডাম ওর পাশার উপর দিয়ে ডান্ডা পড়লেই পাকা পাকা কথা বন্ধ হয়ে যাবে, এত কথা না বলে যা করতে আসছি তা করা যাক। লুবনা কনস্টেবলকে ধমক দিয়ে বলল, আপনি আপনার পাছা সামলান, আমি জানি আমার কি করতে হবে। আমাদের হাতে কোনো আইনি নোটিশ নেই এই বাড়ি সার্চ করার। এই বাচ্চা ছেলে যদি অনুমতি না দেয় তাহলে আমরা ফিরে যেতে বাধ্য। ফাদি কনস্টেবলকে উদ্দেশ্য করে বলল, যার নিজের ঘর কাচের হয় সে অন্যের ঘরে ঢিল মারে না স্যার। এই বলে লুবনাকে উদ্দেশ্য করে বলল, আন্টি এখন বলেন কি বিষয়ে আপনি আমাদের বাড়ি সার্চ করতে চাচ্ছেন? আমরা তো তেমন কিছুই করিনি। লুবনা তার পকেট থেকে ছোট্ট একটা কাচের বাক্স বের করে ফাদির সামনে ধরল। ফাদি দেখলো কাচের বাক্সের ভেতর নীল রঙের একটা খুব ছোট পাথরের টুকরো চকচক করছে। ফাদি জিজ্ঞাসা করলো, এটা কি? লুবনা বলল, এই অদ্ভুত পাথরের টুকরোটা উল্কাপিণ্ডের পাশেই পেয়েছে আমাদের সার্চ টিম।
গবেষণা করে জানা গেছে এটা পৃথিবীর কোনো বস্তু নয়, এটা তো সামান্য একটা টুকরো। এই টুকরোটা যেই পাথর থেকে ভেঙেছে সেটা ওখানেই পাওয়া যায়নি, সেটা সিগন্যাল তোমাদের বাড়ির আশেপাশ থেকে পাওয়া গেছে গবেষণায়। তাই আমার সন্দেহ পাথরটা হয়তো তোমাদের বাড়িতেই আছে। ফাদি সব শুনে বলল, আপনার কি মনে হয় এত দামি পাথর যদি আমাদের ঘরে থাকতো তাহলে আমার বাপ ছেলে কখনো এই বাড়িতে পড়ে থাকতাম? লুবনা বলল, কিন্তু পিচ্ছি, আমাদের তো সার্চ করতেই হবে, দেখা যাক তুমি কিছু লুকাচ্ছ নাকি আমাদের ভুল করছি। দৃশ্য পরিবর্তন। আমরা দেখতে পাই জমির অবাক হয়ে জিজ্ঞাসা করলো, তুমি আসলে কে? আয়েশা খুব স্বাভাবিকভাবে বলল, ভুলে গেলেন? একটু আগে তো আপনি আমার নাম আয়েশা রাখলেন। জমির উদ্দিন বললেন, আমি সেটা ভুলিনি, বলো তুমি কোথা থেকে এসেছো, তোমার বাবা মা কোথায়? আয়েশা একটু ভেবে বলল, আমি আসলে আমার পরিচয় ভুলে গেছি। সকালে ঘুম থেকে উঠে দেখি আমি এই ময়লা কাপড়ে আমার বিড়াল ছানার সাথে এই অঞ্চলের এক জঙ্গলে পড়ে আছি। অনেকের কাছে সাহায্য চেয়েছি, সবাই আমাকে পাগল মনে করে তাড়িয়ে দিয়েছে। সবশেষে আপনার কাছে আশ্রয় হলো। জমির উদ্দিন বলল, সেটা নয় বুঝলাম, কিন্তু তুমি যে গতিতে সবজি কেটে ফেললে আর ভাজি করে ফেললে, এটা তো অসম্ভব, কিভাবে করলে এটা? আয়েশা বলল, হয়তো আমি আগের জন্মে কে কাপার শিষ্য ছিলাম, কিন্তু আপনি কি আমাকে ভয় পাচ্ছেন? জমির উদ্দিন বুক ফুলে বলল, এই জমির উদ্দিন আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। তাহলে আগে কাস্টমারকে খাবার দিয়ে আসো, তারপর তুমি খেয়ে বিদায় হও। আয়েশার মুখটা মলিন হয়ে গেল। আর কোনো কথা না বলে প্রথমে কাস্টমারকে খাবার দিয়ে নিজেও পেট পুরে খেয়ে নিল। দুধের কেটলি থেকে জমির উদ্দিন আয়েশার বিড়াল ছানার জন্য কিছু দুধ উঠিয়ে বাটিতে দিল। এতে আয়েশা অনেক খুশি হলো। খাওয়া শেষে আয়েশা তার বিড়াল ছানা নিয়ে চলে যাওয়ার জন্য অগ্রসর হলো। জমির উদ্দিন অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে আর ভাবছে কি করবে। মেয়েটাকে এভাবে যেতে দিবে? যদি কোনো অমানুষ মেয়েটার সুযোগ নেই, কোনো ক্ষতি করে? এসব ভাবতে ভাবতে আয়েশা বলে ডাক দিতে যাবে, তার আগেই সাদা প্যান্ট শার্ট পরা একজন লোক তার কয়েকজন চালাপেলা নিয়ে জমির উদ্দিনের দোকানে প্রবেশ করল। এই লোকটাই এই অঞ্চলের এমপি মহোদয়। এই লোকের নাম আসাদুজ্জামান চৌধুরী, সবাই তাকে জামান এমপি বলে ডাকে। জমির উদ্দিন জামান এমপির হঠাৎ আগমনে একটু থতমত খেয়ে গেল। তারপর তাড়াতাড়ি ভেতর থেকে একটা চেয়ার এনে নিজের কাঁধের গামছাটা দিয়ে মুছে দিয়ে বলল, বসেন এমপি সাহেব বসেন। হঠাৎ করে এই গরিবের কাছে আগমন, কিছু হয়েছে? জামান এমপি চেয়ারে বসে পায়ের উপর পা তুলে চোখের কালো রঙের সানগ্লাসটা খুলে বুকে শার্টের সাথে টাঙিয়ে খুব শান্ত গলায় বলল, জমির মিয়া, তুমি খুব বুদ্ধিমান একজন মানুষ। তোমার দাদার ভিটা চাওয়া মাত্রই দিয়ে দিয়েছো আমাকে। বোকাদের মতো প্রতিবাদ করলে তোমার ভিটাও যেত, জানো যেত, সেটা তুমি জানো। জমির উদ্দিন বলল, সেসব এখন কেন বলছেন এমপি সাহেব? আপনি তো ভিটা আমার কাছ থেকে এমনি নেননি, কিনে নিয়েছেন, এতে আমার কোনো অভিযোগ নেই। জামান এমপি এবার তার এক চেলাকে বলল, জমির মিয়াকে ওই টাকাটা দিয়ে দে। এক চেলা এসে জমির উদ্দিনের হাতে কয়েকটা টাকার বান্ডেল ধরে দিল। জমির উদ্দিন অবাকে জিজ্ঞাসা করল, এটা কিসের টাকা এমপি সাহেব? ভিটা বিক্রির টাকা তো পুরোটাই পেয়েছি আমি, তাহলে এখন আবার টাকা কেন? জামান এমপি বলল, জমির মিয়া, এখানে 2 লাখ টাকা আছে, আগামী 10 দিনের মাঝে এই দোকান ছেড়ে দিবে তুমি, এটা আমি কিনে নিয়েছি তোমার থেকে। এই কথা শুনে জমির উদ্দিনের মাথা যেন আকাশ ভেঙে পড়ল। জমির উদ্দিন কান্না জড়িত কণ্ঠে বলল, কি বলছেন এমপি সাহেব, এমনটা করবেন না দয়া করে, এটা আমার একমাত্র আয়ের উৎস। আজ যদি এটাও নিয়ে নেন তাহলে আমার মা হারা ছেলেটা আর আমি না খেয়ে মরবো। দয়া করে টাকাগুলো ফিরিয়ে নেন আর আমার দোকানটা আমাকে ফিরিয়ে দেন। জামান এমপি বলল, জমির মিয়া, তুমি কিন্তু জানো আমি এক কথার মানুষ। তোমার এই ভাঙ্গাচোরা রেস্তোরাঁ ভেঙে এখানে আমি বড় একটা হাইফাই রেস্টুরেন্ট বানাবো ভেবেছি। তোমার জন্য ভালো হবে এই 2 লাখ টাকা দিয়ে অন্য কোনো একটা আয়ের উৎস খোঁজা। তোমাকে পছন্দ করে বলে 2 লাখ টাকা দিলাম, অন্য কেউ হলে একটা পয়সাও দিতাম না। জমির উদ্দিন তার স্ট্রেচার ফেলে এমপি সাহেবের পায়ে পড়ে গেল আর কাকুতি মিনতি করে বলতে লাগলো এটা না করতে। কিন্তু নির্দয় জামান এমপি এক পর্যায়ে রেগে গিয়ে তার চালাপালাদেরকে বলল, অনেক বুঝিয়েছি, খোরার বাচ্চারে মায়েরে বের করে এখান থেকে। হুকুম পেয়ে চালাপেলারা জমির উদ্দিনকে মারতে মারতে দোকান থেকে বের করে ফেলল। জমির উদ্দিন তবুও বারবার এমপির কাছে কাকুতি মিনতি করে যাচ্ছিল। জমির উদ্দিনকে মেরে রক্তাক্ত করে ফেলেছে। আশেপাশে সবাই চুপ করে এসব অন্যায় সহ্য করে যাচ্ছে, কেউ একটা টু শব্দও করছে না জামান এমপির ভয়ে। জমির উদ্দিনকে মেরে রক্তাক্ত অবস্থায় রাস্তায় ফেলে রাখল। সবশেষে জামান এমপি তার সানগ্লাসটা চোখে পড়তে পড়তে এগিয়ে এসে জমির উদ্দিনের সামনে একটু ঝুঁকে হাঁটুতে ভর দিয়ে বলল, কেন শুধু মায়ের খাইলা মিয়া? তুমি জানো আমার সিদ্ধান্ত কখনো পরিবর্তন হয় না। এখনই 2 লাখ টাকাও পাবে না, তোমার এই দোকানও আমি আজকে দখল নিলাম। জমির উদ্দিনের চেহারা এবার প্রচণ্ড রাগ ফুটে উঠল। দাঁত কটমট করে বলল, আমি তার কাছে বিচার দিব যার কাছে সব জুলুমের শেষ হয়। কোনো জালিম বাঁচতে পারবে না, তুইও পারবি না। এই বলে থু করে জামান এমপির চেহারায় এক গাদা থুতু মেরে দিল জমির উদ্দিন। জামান এমপি প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে জমির উদ্দিনের চেহারা বরাবর এক লাথি দিল। জমির উদ্দিন উল্টো দিক গিয়ে কিছুটা দূরে আসতে পড়ল। এরপর জামান এমপি তার গাড়ি থেকে একটা ধারালো তরবারি বের করে রাগে গজগজ করতে করতে জমির উদ্দিনের দিকে তেড়ে আসতে লাগলো।
আশেপাশে সবাই ভয়ার্থ চোখে তাকিয়ে আছে, কিন্তু কেউ কিছু বলার সাহস পাচ্ছে না। জমিরুদ্দিনও ভয় পেয়ে গেল। এবার জামান এমপি তাকে নিশ্চিত মেরে ফেলবে। শেষবেলায় জমিরুদ্দিনের চোখের ফাদির মুখটা ভেসে উঠল। জামান এমপি সে ধারালো তরবারিটা দিয়ে এক চিৎকার করে আঘাত করল জমিরুদ্দিনের গলা বরাবর। সবাই চোখ বন্ধ করে ফেলল। জমিরুদ্দিনও ভয় চিৎকার করে চোখ বন্ধ করে ফেলল, কিন্তু তরবারি জমিরুদ্দিনকে আঘাত করল না। অবাক আর ভয়ে কাঁপতে কাঁপতে জমিরুদ্দিন আস্তে আস্তে চোখ মেলে তাকালো। দেখা গেল একটা হাত তরবারিটা ধরে ফেলেছে ঠিক গলার সামনে থেকে। জামান এমপি এখনও শক্তি খাটাচ্ছে, কিন্তু তরবারিটা তার হাত থেকে 1 ইঞ্চিও নড়ল না। জমিরুদ্দিন আস্তে আস্তে মাথা তুলে তাকিয়ে দেখল এটা তো আয়শা। সে খুব শক্ত করে তরবারিটা ধরে রেখেছে। তার চুলগুলো চেহারার সামনে এসে পড়ে বাতাসে দোল খাচ্ছে। আয়শা দাঁত কটমট করে বলল, আপনি এখান থেকে সরে যান জমির চাচা। জমিরুদ্দিন অবাকে বলল, কি করছো তুমি এটা? তারা তোমাকে মেরে ফেলবে, চলে যাও এখান থেকে। আয়শা চোখ লাল করে ছাচালো কণ্ঠে বলল, বলেছি না সরে যান, শুনতে পাননি? এবার জমিরুদ্দিন কেঁপে ওঠে আয়শার ধমক খেয়ে। জমিরুদ্দিন কোনো মতে হামাগুড়ি দিয়ে একপাশে সরে গেল। আয়শা এক টানে তরবারিটা নিজের হাতে নিয়ে ছুঁড়ে ফেলে দিল। দেখা গেল তরবারিটা গিয়ে একটা গাছের সাথে বিঁধে গেল। জামান এমপি কর্কশ গলায় বলল, এই পুচকে মেয়ে, কে তুই? মরতে না চাইলে চলে যায় এখান থেকে। আয়শা জমিরুদ্দিনের দিকে দেখিয়ে বলল, এই লোকটা আমি ক্ষুধার্ত অবস্থায় আমাকে খাবার দিয়েছে, আমি তার কাছে ঋণী। তার গায়ে যদি আর একটা আঘাত লাগে তাহলে কথা দিলাম যে হাত দিয়ে তাকে আঘাত করা হবে সেই হাত ছিঁড়ে ফেলবো আমি। এটা শুনে জামান এমপি আরও রেগে গেল এবং জমিরুদ্দিনের দিকে তেড়ে যেতে যেতে বলল, তাহলে আমিও দেখবো আজকে জমিরকে আমার হাত থেকে কে বাঁচায়। জামান এমপি জমিরুদ্দিনের কাছাকাছি পৌঁছালো, পেছন থেকে এক টান পড়ল। দেখা গেল আয়শা জামান এমপির শার্টের কলার পেছন থেকে ধরে এক টানে সামনে এনে বুক বরাবর লাথি দিল। জামান এমপি মুখ থুবড়ে পড়ে গেল ফুটবলের মতো গোল হয়ে। তার গাড়ির সামনের গ্লাস ভেঙে ভেতরে ঢুকে গেল। এটা দেখে সেখানে থাকা সবাই থমকে গেল হা করে। জামান এমপির চালাপেলারা ভয় পিছিয়ে যেতে লাগলো। আয়শা হাঁটতে গিয়ে জমিরুদ্দিনের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ল, সাহস থাকলে হাত লাগিয়ে দেখাও। কিন্তু চালাপেলারা ভয় কেউ এগিয়ে আসলো না। তারা গাড়ি নিয়ে তাড়াতাড়ি করে চলে গেল আহত জামান এমপিকে নিয়ে। সবাই অবাক চোখে তাকিয়ে আছে আয়শার দিকে। জমিরুদ্দিনও আশ্চর্যের চরম পর্যায়ে চলে গেল, কিন্তু তৎক্ষণাৎ কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে তাড়াতাড়ি আয়শার হাত ধরে টেনে নিয়ে চলে গেল। মানুষজন এমন কিছু দেখে অবাক হয়ে আছে। দৃশ্য পরিবর্তন। লুবনা তার টিম নিয়ে ফাদিদের পুরো বাড়ি সার্চ করল। ঘরে জিনিসপত্র সব উল্টে পাল্টে আছে। ঘরের পেছনে ছোট ছোট গাছপালা কেটে একাকার, কিন্তু কিছুই হাতে আসেনি। প্রায় 2 ঘন্টা চলল এই খোঁজ। পরিশেষে কিছু না পেয়ে লুবনা হার মেনে নিল আর বলল, হয়তো সিগন্যালে ভুল দেখিয়েছে, এখানে কিছুই নেই, চলে যাওয়া যাক। ফাদি দরজায় দাঁড়িয়ে আছে। যাওয়ার কথা শুনে ফাদি বলল, যাওয়া যাক মানে? এই যে ঘর এলোমেলো করলেন, এগুলো কে গুছিয়ে দেবে? সোজা মামলা ঠুকে দেবো আপনাদের নামে। লুবনা বলল, মামলা করা দরকার নেই বাবা, আমি পরিচ্ছন্ন কর্মী পাঠাবো সবকিছু গুছিয়ে দিতে। তোমাকে হয়রানি করার জন্য দুঃখিত। ফাদি বলল, তাহলে ঠিক আছে, আপনারা এখন যেতে পারেন। লুবনা তার টিম নিয়ে চলে যেতে যেতে বলল, যদি অস্বাভাবিক কিছু চোখে পড়ে আশেপাশে তাহলে আমাকে জানাবে, আর তোমার উপর নজর থাকবে সবসময়। ফাদি বলল, কেন আন্টি, মেয়ে বিয়ে দিবেন নাকি আমার সাথে? লুবনা একটু হেসে বলল, পছন্দ হলে দিতেও পারি। এই বলে চলে গেল। সবাই চলে যেতেই ফাদি ঘরের দরজা লাগিয়ে আবার আয়নার সামনে দাঁড়িয়ে গেঞ্জি খুলে বুকের ওই চিহ্নটার দিকে তাকিয়ে বলল, তাহলে কি এটাই খুঁজেছিল তার এতক্ষণ? ফাদি তার বুকের ওই চিহ্নটায় হাত দিয়ে কয়েকটা ডলা দিল। দেখার চেষ্টা করলো এটা কি উঠে যায় নাকি, কিন্তু সেটা উঠছে না। মনে হচ্ছে শক্ত পাথরের মতো কিছু বুকে আটকে আছে। ফাদি এবার একটা কাপড় ভিজিয়ে পানি দিয়ে বুকে ঢলা দিতেই ফাদির চোখ বড় বড় হয়ে গেল। পানির স্পর্শ পেতেই ওই চিহ্ন থেকে অদ্ভুত নীল রঙের রোশনি বের হতে লাগলো। ফাদি ভয় পেয়ে চিৎকার করে দৌড় দিতে গিয়ে কিছু একটার সাথে উষ্টা খেয়ে মুখ থুবড়ে পড়ে গেল। খাটের কোণার সাথে মাথায় আঘাত পেয়ে ব্যথায় মাথা চেপে ধরে কোকড়াতে লাগলো। মাথা থেকে হাত ছুড়ে কোনো রকম উঠে দাঁড়িয়ে চারপাশে তাকাতেই অবাক হয়ে গেল আর ভাবতে লাগলো, এটা আমি কোথায় চলে এসেছি? আমি তো এইমাত্র বাড়িতে ছিলাম। এখানে তো ধুধু মরুভূমি ছাড়া আর কিছুই নেই। বাতাসে মরুভূমির বালুগুলো উঠছে, দূর দূরান্তে কিছুই চোখে পড়ছে না। ফাদি পাগল পাড়া হয়ে এদিক ওদিক তাকাচ্ছে আর আব্বাব্বু বলে কান্না করছে। হঠাৎ কানে এলো ঘোড়ার পায়ের শব্দ। কেউ দ্রুত গতিতে ঘোড়া ছুটিয়ে এদিকে আসছে। ফাদি চারদিকে চোখ বোলাতে লাগলো, কাউকেই দেখা যাচ্ছে না। হঠাৎ দেখা গেল দূরে মরুভূমির উঁচু স্থান পার হয়ে 2টা ঘোড়া ছুটে আসছে। ঘোড়ার উপরে 2 জন আরোহী। ফাদি ভাবল তারা হয়তো ফাদিকে সাহায্য করবে। এই ভেবে নিজেও তাদের দিকে ছুটে যেতে লাগলো দৌড়ে। কিছুটা দূরে যাওয়ার পর ওই ঘোড়াগুলো অনেক কাছে চলে এসেছে। এবার ফাদি আস্তে আস্তে থেমে যেতে লাগলো। খেয়াল করলো ঘোড়াগুলোর পা জমিনে স্পর্শ করছে না, তারা হাওয়ার উপর দৌড়ে আসছে। আর তার উপরের আরোহীরা মানুষ না,
তাদের শরীর মানুষের মতো হলেও মুখ ছাগলের মতো। তাদের হাতে ভয়ানক হাতিয়ার, সেগুলো উঁচু করে ফাদির দিকে তাক করে শাঁ করে তেড়ে আসছে। ফাদি বুঝতে পারল তারা সাহায্যকারী না। এই ভেবে উল্টো ঘুরে প্রাণপণে দৌড় দিল, কিন্তু ঘোড়াগুলো অনেক দ্রুতগামী। তারা খুব সহজেই ফাদির কাছাকাছি চলে আসলো। ফাদি বুঝতে পারল দৌড়ে পারবে না, তাই থেমে গেল এবং হাঁপাতে হাঁপাতে ভয় চিৎকার করে জিজ্ঞাসা করলো, কারা তোমরা? আমি এখানে কিভাবে এলাম? কি চাও? তারা ঘোড়া থামিয়ে এক লাফে ঘোড়া থেকে নেমে অদ্ভুত এক ভাষায় কিছু একটা বলল আর ফাদির বুকের দিকে ইশারা করলো। ফাদি নিজের বুকের দিকে তাকিয়ে বলল, কি বলছো তোমরা? বুঝতে পারছি না। তারা দুজন আবার কি যেন বলে ফাদির দিকে এগিয়ে আসতে লাগলো। ফাদি কি পিছাতে লাগলো আর বলতে লাগলো, কি চাও তোমরা? কাছে আসবে না বলছি। কিন্তু তারা থামছে না। ফাদি কি করবে না করবে ভাবতে ভাবতে বুকে হাত দিয়ে জোরে চাপ দিতে অদ্ভুতভাবে আশেপাশে সবকিছু ঝাপসা হয়ে যেতে লাগলো। ওই দুইজন ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। ফাদির চোখ আপনা আপনি লেগে গেল এবং ধপাস করে পড়ে গেল নিচে। হঠাৎ চোখ খুলে জমির উদ্দিনের উচ্চ কণ্ঠ শুনে, ফাদি, দরজা খোল। এই ফাদি, কোথায় তুই? ফাদি ধাপ করে চোখ মেলে তাকালো। এবার দেখলো সে তার রুমেই পড়ে আছে, ফ্লোরে। তাহলে এতক্ষণ কি হলো? কোথায় গেল সে? কোথায় চলে গিয়েছিলাম আমি? তারা কারা ছিল? ফাদির এসব ভাবনায় আবার বাধা পড়ল জমির উদ্দিনের ডাকে। ফাদি তাড়াতাড়ি করে উঠে একটা গেঞ্জি পরে নিল এবং দ্রুত পায়ে হেঁটে গিয়ে দরজা খুলে বলল, গলা ফেটে রক্ত বের হবে তো, এভাবে চিৎকার করছো কেন? এটা বলে ফাদি খেয়াল করলো জমির উদ্দিনের চেহারায় আঘাতের চিহ্ন, রক্ত শুকিয়ে আছে। ফাদি অস্থির হয়ে জিজ্ঞাসা করলো, আব্বু, তোমার কি হয়েছে? এই আঘাত কিসের? জমির উদ্দিন বলল, সব বলবো তোকে, আগে ভেতরে চল। হঠাৎ ফাদির চোখ পড়ল জমির উদ্দিনের পেছনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, বিড়াল ছানা হাতে নিয়ে। ফাদি অবাক হয়ে বলল, এটা কি ধরনের প্রাণী ধরে নিয়েছ আব্বু? মেয়ে বলল, এটা তো বিড়াল। ফাদি বলল, আমি তোমার কথা বলছি। জমির উদ্দিন বলল, আয়েশা, এটাই আমার শয়তানের হেডমাস্টার ছেলে ফাদি। আর ফাদি, এটা হচ্ছে। ফাদি জমির উদ্দিনকে থামিয়ে বলল, আর বলতে হবে না, আমি জানি এখন তুমি বলবে এটা তোমার আগের বউয়ের ঘরের মেয়ে, গোপনে বিয়ে করেছিলে, এখন সেই বউ মারা গেছে তাই মেয়েটাকে তোমার কাছে নিয়ে এসেছো। মুভিতে এমন অনেক কাহিনী দেখেছি আমি। ছি আব্বু, ছি, এই আকামটা তুমি কিভাবে করতে পারলে? আজ যদি আমার মা বেঁচে থাকতো তাহলে তোমার এই আকাম দেখে আবার মইরা যাইতো। জমির উদ্দিন ফাদির মুখ চেপে ধরে বলল, কি বলছিস এগুলো তুই? ওইসব মুভি না দেখার ছাইটাই তোর মাথার গোবরগুলো আস্তে আস্তে নাই হয়ে যাচ্ছে। এর মাঝে আয়েশা আস্তে আস্তে বলল, হাই দুষ্টু, আমি আয়েশা। শুনেছি তুমি তোমার আব্বুর কথা শোনো না, তাই আজ থেকে আমি তোমার বড় বোন হয়ে তোমাকে দেখভাল করব। ফাদি বলল, ঠিক আছে, তবে মনে রেখো এই বাসায় থাকতে হলে দুইটা নিয়ম মেনে চলতে হবে। এক, আমার পেছনে লাগা যাবে না, আর দুই, প্রথম নিয়ম মেনে চলতে হবে। জমির উদ্দিন বলল, তোদের কথা শেষ হলো, এখন আমার কথা শোন। আমরা এখনই বাড়ি ছেড়ে চলে যাব, দূরে কোথাও। ফাদি অবাক হয়ে জমির উদ্দিনের হাত ধরে বলল, মানে কি বলছে এসব? বাড়ি ছেড়ে কেন যাব? আর তোমার এই অবস্থা কি করেছে? জমির উদ্দিন বলল, জামান এমপি এসেছিল দোকানে। সে আমার রেস্তোরাঁ কিনে নিতে চেয়েছিল 2 লাখ টাকায়। আমি মানা করেছিলাম বলে সে আমাকে আঘাত করেছে অনেক। ফাদি ছোট হলেও রাগে গজগজ করে বলল, কুত্তার বাচ্চা আমার গায়ে হাত তুলেছে। কিন্তু এর জন্য আমরা বাড়ি ছেড়ে কেন যাব? জমির উদ্দিন আয়েশার দিকে তাকিয়ে বলল, কারণ জামান এমপি এখন হাসপাতালে আছে। ফাদি আরও অবাক হয়ে বলল, সে হাসপাতালে মানে? তুমি তাকে মেরেছ? আয়েশা বলল, আমি তাকে মেরেছি। ফাদি বলল, চুপ বেয়াদব, দেখছো না দুইজন বড় মানুষ কথা বলছে, মাঝখানে তুমি কথা? এটুকু বলে ফাদি থেমে গেল আর চোখ বড় করে বলল, হ্যাঁ, তুমি মেরেছ জামান এমপিকে? আয়েশা মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দিল। ফাদি জমির উদ্দিনের দিকে তাকিয়ে আস্তে করে জিজ্ঞাসা করলো, আসলেই? জমির উদ্দিনের মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দিল। ফাদি বলল, কেমনে কি? এটা তো বেসম্ভব। দৃশ্য কিছুক্ষণ আগের। জমির উদ্দিন আর আয়েশা একটা জায়গায় বসে আছে। আয়েশা তার বিড়াল ছানার মাথায় হাত বুলাচ্ছে। জমির উদ্দিন রাগ করে বলল, তোমাকে কে বলেছে এমপিকে মারতে? তুমি জানো সে কত নির্দয় আর জানোয়ার, তোমাকে মেরে ফেলবে সে। আয়েশা খুব শান্ত গলায় বলল, চিন্তা করবেন না, তাকে যেখানে আঘাত করেছি তাদের তার সুস্থ হতে কমপক্ষে 2 মাস মতো সময় লেগে যাবে, আর এর আগে আমি দূরে কোথাও চলে যাব। জমির উদ্দিন অবাক হয়ে বলল, তুমি আসলে কে বলো তো? তোমার মাঝে এই শক্তি কিভাবে এলো? আয়েশা বলল, বলেছি তো, আমার কিছুই মনে নেই, তবে আমি এটুকু বুঝেছি যে আমি হয়তো কোনো যোদ্ধা। জমির উদ্দিন আর কিছু না বলে কিছুক্ষণ ভাবল, তারপর উঠে দাঁড়িয়ে বলল, চলো আমার সাথে। আয়েশা বলল, দরকার নেই, এমনিতে আপনাকে অনেক বিপদে ফেলে দিয়েছি, আপনার বিপদ আর বাড়াতে চাই না, আমাকে আমার মতো ছেড়ে দিন, আমি চলে যাব ঠিক কোথাও। জমির উদ্দিন ধমক দিয়ে বলল, কোথায় যাবে তুমি? জামান এমপি তোমাকে মাটির তলা থেকেও খুঁজে বের করে ছাড়বে না তোমাকে। আমার সাথে চলো, বাসায় আমার ছেলে আছে, তাকে নিয়ে আমরা এই অঞ্চল ছেড়ে দূরে কোথাও চলে যাব। দৃশ্য বর্তমানে ফিরে এলো। দেখা গেল ফাদি নিজের ব্যাগ গুছাচ্ছে আর বিড়বিড় করে বলছে, উনি নাকি জামান এমপিকে মেরেছে। বললে আমি বিশ্বাস করবো নাকি? জামান এমপির ভয়ে পুরো এলাকা কাঁপে। হতে পারে সে অন্য এলাকা থেকে এসেছে, তাই এই এলাকা কাঁপলে সে হদিশ পায় নাই। তবু একটা মেয়ে হয়ে কিভাবে জামান এমপি কিভাবে মারতে পারলো?
সে 2 মাস হাসপাতালে থাকবে, কিন্তু আব্বু তো আর মিথ্যা বলবে না, মারতেও পারে। আবার হতে পারে জামান এমপি সুন্দরী মাইয়া দেখে এমনিতেই পিছলা খেয়ে পড়ে গেছে। ওই নাটকির পুরতে তো লুচ্চা আছে। এই বলে যখন ব্যাগের চেইন লাগিয়ে ব্যাগ কাঁধে নিয়ে পেছনে ঘুরলো, তখনই চমকে গিয়ে হুর বলে উঠল। পেছনে দাঁড়িয়ে আছে আয়েশা। এতক্ষণ ফাদির এইসব বকবকানি শুনছিল আর মুচকে মুচকে হাসছিল। ফাদি আস্তে আস্তে বলল, এভাবে প্যাঁচার মতো হাসছো কেন? নিয়ম ভুলে গেছ নাকি? বলেছি না আমার পেছনে না লাগতে। আয়েশা বলল, আমার একটা নিয়ম আছে, সেটা হলো তুমি আমার সামনে লাগতে পারবা না। ফাদি মাথা চুলকে বলল, আমি যদি তার সামনে থাকি তাহলে সে তো আমার পেছনে থাকবে। কথায় তার যুক্তি আছে, কিন্তু আমি তার সামনে কেন যাব? আবার সে যদি আমার পেছনে থাকে তাহলে আমি তো তার সামনেই থাকবো। ধুর, তুমি আমাকে কনফিউজ করে দিচ্ছ। নিয়ম পরিবর্তন হয়েছে, তুমি আমার থেকে দূরে থাকবে, আর তোমার এই বিড়াল ছানা যেন আমার আশেপাশেও না আসে। আয়েশা বলল, তোমাকে একটা কাজ দেবো আমি, যদি সেটা ঠিকঠাক করতে পারো তাহলে বেতনও পাবে মাসে। ফাদি মুখ বাঁকিয়ে বলল, তুমি যদি মনে করো এই ফাদিকে টাকার লোভ দেখিয়ে কিনে নিতে পারবে তাহলে ঠিকই মনে করেছ। কয় টাকা দিবে বেতন সেটা বলো, আর কাজটা কি? আয়েশা একটু হেসে বলল, আগে কাজটা বলি। কাজ হলো আমার বিড়াল ছানা পটি করলে তুমি সেটা বালু দিয়ে ঢেকে দিবে। ফাদি নাক ছিটকে বলল, ওয়াক থু, দূর আমার সামনে থেকে। ফাদি এমন সুইপারগিরি কখনো করবে না। এই বলে ব্যাগ কাঁধে নিয়ে চলে যেতে নিলে আয়েশা ডাক দিয়ে বলল, ভেবে দেখো প্রতি মাসে 1000 টাকা পাবে। ফাদি থমকে দাঁড়ালো আর মনে মনে বলল, 1000 টাকা দিবে? বলে কি? এই 1000 টাকার জন্য তো আমি মাইন্সের পটিতেও বালু দিতে রাজি। এই বলে ঘুরে তাকিয়ে হাবলার মতো হেসে বলল, আসলে আমি ভেবে দেখলাম টাকা বড় বিষয় না, তুমি যেহেতু আমাকে ছোট ভাই বলেছ, তাই তোমার খুশির জন্য আমি এই কাজটা করে দেব। আয়েশা হাসতে হাসতে বলল, হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি আমি। তখন আবার জমির উদ্দিনের ডাক পড়ল, ফাদি তোর ব্যাগ গোছানো হয়নি এখনো? চল তাড়াতাড়ি, আমাদের বের হতে হবে, জামান এমপির লোক এসে যাবে হয়তো। ফাদি আয়েশার হাত ধরে রুম থেকে বের হলো কাঁধে ব্যাগ নিয়ে। এটা দেখে জমির উদ্দিন বলল, এই বান্দরটাকে পটিয়ে ফেললা তুমি? ফাদি বলল, বড় বান্দরই যেহেতু পটে গেছে তাহলে ছোট বান্দর আর বাকি থাকবে কেন? জমির উদ্দিন আয়েশাকে জিজ্ঞাসা করলো। বড় বান্দর বলতে ও কি আমাকে বুঝিয়েছে? আয়েশা বলল, ঘ্রাণ তো এমনই পাইলাম। জমির উদ্দিন রেগে বলল, তোরে তো আমি। ফাদি বলল, খবরদার জমির উদ্দিন, এখন আর আমি একা নই, আমাকে কিছু করতে হলে আমার বড় বোনের লাশের উপর দিয়ে আসতে হবে। আয়েশা তাড়াতাড়ি ফাদির হাত ছেড়ে গিয়ে দূরে বলল, ধুরা, পারিবারিক ঝগড়ায় আমার লাশ কেন পড়বে? জমির উদ্দিন বলল, এর প্রতিশোধ পরে নিব তোর কাছ থেকে, এখন তাড়াতাড়ি চল। জামান এমপির লোকেরা আসলো বলে তিনজন একসাথে বাড়ি থেকে বের হলো। জামালউদ্দিনের ব্যাগটা আয়েশার নিজ কাঁধে নিল। জমির উদ্দিন বাইরে থেকে বের হয়ে বাড়িটার দিকে এক নজর তাকিয়ে নিল আর অশ্রু সিক্ত চোখে বলল, আবার ফিরে আসবো যখন এই জুলুমকারীর পতন হবে। ফাদি বলল, যেতে পারলে তো ফিরে আসবা। দেখা গেল 2টা গাড়ি একই দিকে আসছে দ্রুত বেগে। জমির উদ্দিনের বুঝতে আর বাকি রইল না এগুলো জামান এমপির গাড়ি। জায়গা থেকে নড়বার আগেই 3জন থেকে একটু দূরে গাড়িটা 2টা কোষে ব্রেক করলো। গাড়ি থেকে নেমে এলো 10-12 জন অস্ত্রধারী লোক, প্রত্যেকের হাতে পিস্তল। জমির উদ্দিন আয়েশার ফাদি একসাথে দাঁড়িয়ে আছে। বাপ ছেলে দুজনের চোখে ভয় দেখা গেলেও আয়েশা দিব্যি চোখ রাঙিয়ে দাঁড়িয়ে আছে। একজন অস্ত্রধারী লোক বলল, কিরে খোরার বাচ্চা খোরা, আমাদের বসকে মেরে এখন বাড়িঘর ছেড়ে পালিয়ে যাচ্ছিস? কিন্তু জান নিয়ে তো যেতে পারবি না এখান থেকে। অন্য এক অস্ত্রধারী বলল, ভাই এই খোরা না, বসকে মেরেছে ওই মেয়েটা। সবাইকে বলল, এই মেয়ে বসকে মেরেছে? ঠিক বলছিস তো তুই? অন্যজন বলল, হ্যাঁ ভাই, সবাই দেখেছে। ভরা বাজারে মেয়েটা বসকে কি একটা কিক না দিল, বস উড়ে গিয়ে গাড়ি কাঁচ ভেঙে ভেতরে ঢুকে গেল। সে তার কলা ধরে বলল, ইউ বাস্টার্ড, তুই কি এই মেয়ের প্রশংসা করছিস নাকি আমাদের বসকে অপমান করছিস? যা ধরে নিয়ে তাকে আমার কাছে। সে বাধ্য হয়ে কাপা কাপা পায়ে আয়েশার দিকে এগিয়ে যেতে লাগলো। জমির উদ্দিন ভয় বলতে লাগলো, ভাই এই মেয়েটাকে যেতে দিন, ওর কোনো দোষ নেই, সব দোষ আমার জন্য হয়েছে সব, আমাকে যা ইচ্ছে করেন, এই মেয়েটার কোনো ক্ষতি করবেন না। একজন বলল, কাউকেই ছাড়বো না, এখানে আজকে তোদের 3জনের কবর হবে। জমির উদ্দিন তবুও কাকুতি মিনতি করতে লাগলো। আয়েশা চুপচাপ দাঁড়িয়ে আছে চোখ বড় করে। আয়েশাকে ধরে নিয়ে আসতে থাকা লোকটা কাছাকাছি আসতেই ফাদি এক লাফে এসে আয়েশা এবং ওই লোকের মাঝখানে দাঁড়িয়ে বলল, সে আমার বড় বোন, তাকে কিছু করার আগে আমার সাথে বোঝাপড়া করতে হবে। পেছন থেকে জামান এমপি সকল চেলাপেলা হাসতে লাগলো, বলতে লাগলো, এই তো দেখি সব জোকার রে, একটা মেয়ে নাকি আমাদের বসকে মেরেছে, এখন আবার এই পিচ্চির সাথে নাকি আমাদের বোঝাপড়া করতে হবে। সবাইকে হাসতে দেখে ফাদির প্রচণ্ড রাগ হলো। রাগে এক চিৎকার করে সামনে থাকা লোকটা চোখ বন্ধ করে এক ঘুষি মারল। লোকটা ধাম করে উড়ে গিয়ে ফাদিদের টিউবওয়েল ভেঙে অনেক দূরে গিয়ে আছড়ে পড়ল। এটা দেখে সবার মুখের হাসি গায়েব। ফাদি চোখ খুলে হা করে নিজের হাতের দিকে তাকিয়ে বলল, এটা আমি কিভাবে করলাম? আয়েশা পেছন থেকে ফাদির সামনে এসে নিজের হাতে ফু দিয়ে বলল, ভাই এটা আমি করেছি। কিছু বুঝোটার আগে জামান এমপির লোকেরা পিস্তল লোড করে সবাই একসাথে গুলি চালালো। সবকিছু থমকে গেল এক মুহূর্তের জন্য। পিস্তল থেকে আগুনের মতো বুলেটগুলো বের হয়ে মাঝ পথে আটকে গেল।
স্লো মোশনে ভাঙা টিউবওয়েলের পানিগুলো উঠছে, একটা প্রজাপতি স্লো মোশনে উড়ে যাচ্ছে। ফাদি কানে হাত দিয়ে স্লো মোশনে চিৎকার করে বসে পড়েছে। জমিরুদ্দিন তার স্ট্রেচারটা সামনে ধরে আছে হা করে। শুধুমাত্র আয়েশা সম্পূর্ণ স্বাভাবিক। সে দ্রুত গিয়ে এক এক করে প্রতিটা বুলেট ধরে ওই গ্যাংয়ের একজনের হাত পা কাঁধ বরাবর রেখে দিল। তারপর আবার এসে সে আগের জায়গায় দাঁড়িয়ে পড়ল। এরপর আয়েশা আবার চুটকি বাজাতে ঠাসঠুস করে চালাপেলাতে নিজেদের গুলিতে নিজেরাই আহত হয়ে চিৎকার করতে করতে মাটিতে লুটিয়ে পড়ল। ফাদির জমিরুদ্দিন অবাক হয়ে তাকিয়ে আছে। এটা কিভাবে হলো? আয়েশা বলল, আমি কিছু জানি না। তাদের পিস্তল তাদের সাথে বেইমানি করেছে। জমিরুদ্দিন বুঝলো আয়েশাই এটা করেছে, তবু কিছু না বলে তাড়াতাড়ি সেই স্থান ত্যাগ করল। পরবর্তী দৃশ্যে দেখা যায় লেডি পুলিশ লুবনা খানম তার পুলিশ জিপে করে হাসপাতালে এসেছে 2 জন কনস্টেবলকে সাথে নিয়ে। সোজা চলে গেল 5 নম্বর ওয়ার্ডে, যেখানে জামান এমপির চালাপেলারা চিকিৎসাধীন অবস্থায় আছে। দেখা গেল কারোর পা উপরে তুলে ব্যান্ডেজ করা, আবার কারোর হাত। লুবনা অবাকে জিজ্ঞাসা করলো, ক্ষমতাধর জামান এমপি আইসিইউতে, তার পোশাক কুকুরগুলো ভাঙাচোরা অবস্থায়, কে করেছে এসব? একজন কনস্টেবল বলল, ম্যাডাম, প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি এটা একটা মেয়ে করেছে ওদের এই অবস্থা। লুবনা সানগ্লাসটা খুলে হা করে বলল, একটা মেয়ে? দৃশ্য পরিবর্তন। জঙ্গলের গভীরে একটা অদ্ভুত দেখতে জিনিস নেমে এসেছে উপর থেকে। বাতাসে চারপাশের গাছপালায় ঝড় উঠেছে। 2 জন কাঠুরে গাছ কাটার জন্য জঙ্গলেই ছিল। তারা সেই জিনিসটা নামতে দেখে একে অপরের দিকে তাকিয়ে অবাক হয়ে বলল, এটা কি? তারা ধীরে ধীরে কোঠার হাতে সেই জিনিসটার দিকে এগিয়ে যেতে লাগলো। তখন ওই জিনিসটার মাঝখান থেকে দরজার মতো ফাঁকা হয়ে গেল। মানুষের শরীরে ছাগলের মাথার মতো 2 জন বের হলো সেখান থেকে। কাঠুরে 2 জন এটা দেখে প্রচণ্ড ভয় পেয়ে দৌড় দিল সেখান থেকে চিৎকার করে। পরের দৃশ্যে দেখা যায় কাঠুরে 2 জন কোঠার হাতে খুব শান্তভাবে হেঁটে যাচ্ছে জঙ্গলের শুকনো পাতা মারিয়ে। তাদের চেহারায় এখন আর কোনো ভয় নেই। তারা চলে যাওয়ার পর আমরা দেখতে পাই কাঠুরে 2 জন গলা কাটা অবস্থায় একটা গর্তে পড়ে আছে। হাসপাতালে জামান এমপি মুখে অক্সিজেন মাস্ক আর হাতে স্যালাইন লাগানো অবস্থায় বেডে শুয়ে আছে। আইসিইউতে সাধারণত কারোর বিনা অনুমতিতে প্রবেশ করার অনুমতি নেই। একজন নার্স সেখানে প্রবেশ করে জানালার পর্দাটা টেনে দিল। তারপর সবকিছু চেক করে আবার বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়ালো। দরজা খুলতেই ধাক্কা খেলো কারোর সাথে। নার্স দেখলো লুঙ্গি পরা 2 জন লোক দাঁড়িয়ে আছে দরজার সামনে। তা আবার তাদের কাঁধে গামছা আর মুখে খুব সুন্দর হাসি। তবে নার্স ভয় পেয়ে গেল যখন দেখলো 2 জনের হাতেই কোঠার। নার্স ধমকের গলায় বলল, এই আপনারা কারা? এটা প্রাইভেট এরিয়া, চলে যান এখান থেকে। তাদের মাঝে একজন বলল, ভেতরে যে লোকটা আছে আমরা তার সাথে কথা বলতে চাই। নার্স রেগে গিয়ে বলল, আমি কিন্তু এখন সিকিউরিটি রাখতে বাধ্য হব। আইসিইউতে ঢোকার পারমিশন কারো নেই, চলে যান এখান থেকে। অন্যজন বলল, কারো পারমিশন না থাকলে আপনি ঢুকলেন কিভাবে? নার্স আরও রেগে গিয়ে বলল, আমি একজন নার্স, আমার পারমিশন লাগে না ঢুকতে, এখান থেকে যান আপনারা। তারা 2 জন 2 জনের মুখের দিকে তাকিয়ে অদ্ভুত একটা হাসি দিল। নার্স তাদের হাসি দেখেই বুঝে গেল তারা কিছু একটা গন্ডগোল পাকাবে। সিকিউরিটি বলে চিৎকার করতে নিলেই দৃশ্য পরিবর্তন হয়। দেখা গেল আইসিইউর দরজা খুলে নার্স প্রবেশ করলো। তবে এবার একজন নয়, 2 জনই নার্স একই চেহারার। দরজার গ্লাসে তাদের ছাগলমুখী প্রতিচ্ছবি ভেসে উঠেছে। বাইরের বড় ডাস্টবিন বক্সটায় নার্সের পা বের হয়ে আছে হালকা। একজনকে উদ্দেশ্য করে অন্যজন বলল, হিমা, তোর এই রূপ ধরা জরুরি ছিল? বললাম তো, আমি সামলে নেব, তুই আগের রূপেই থাক। অন্যজনের দিকে একবার তাকিয়ে বলল, লিমা, আমি তোর কথা মানার মতো কোনো গোলামি নই। ওঠাই বজ্জাতকে। তাকে যে মেয়েটা মেরেছে তার খোঁজ হয়তো সে দিতে পারবে। আমরা বুঝতে পারি এদের একজনের নাম হিমা আর একজনের নাম লিমা। হিমা প্রথমে গিয়ে জামান এমপির অক্সিজেন মাস্কটা খুলে ফেলল। অক্সিজেন না পেয়ে জামান এমপির নিঃশ্বাস ধীরে ধীরে ঘন হতে লাগলো। লিমা বলল, এবার ঠিক আছে, দেখ এখন কত সুন্দর নিঃশ্বাস নিচ্ছে। বুঝলাম না, তারা তার মুখটা দিয়ে চেপে রেখেছিল কেন? হিমা বলল, কিন্তু সে কথা বলছে না কেন? লিমা এসে জামান এমপির বুকের ওপর জোরে জোরে জাতা মারল। সাথে সাথে জামান এমপি কাশতে কাশতে উঠে বসলো। জামান এমপি হাঁপাতে হাঁপাতে বলল, থ্যাংক ইউ আমাকে বাঁচানোর জন্য। লিমা জিজ্ঞাসা করলো, যার মার খেয়ে তুমি হাসপাতালে এসেছো সে এখন কোথায়? জামান এমপি অহংকার দেখে বলল, না না, আমাকে কে মারবে? এই অঞ্চলে আমার গায়ে হাত তোলার মতো কেউ আছে নাকি? হিমা বলল, কিন্তু আমি তো শুনেছি সে পা তুলেছিল, মানে বুক বরাবর লাথি দিয়ে ব্যাঙের মতো ছুঁড়ে ফেলেছিল তোমাকে। জামান এমপি ধমকের স্বরে বলল, এগুলো আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বিরোধী দল, আমার ভয়ে এলাকা কাঁপে, আমি অঞ্চলের বাঘ। লিমা চোখের পলকে সে জামান এমপির নাক বরাবর ঘুষি দিয়ে নাক ফাটিয়ে দিয়ে কলার ধরে উঁচু করে বলল, তুই বাঘ যে কোনায় বসে আঙ্গুল চুষে মুখ লুকিয়ে কান্না করে আর বলে আমাকে বান্দরের থাপ্পড় মারছে। হিমা বলল, যথেষ্ট হয়েছে, এখন বল ওই মেয়েকে কোথায় পাবো? জামান এমপি এবার ঘাবড়ে গেল। বুঝতে পারলো সে এবার অন্য কিছুর পাল্লায় পড়েছে। ভাবে বলল, বইন গো, একটা সত্যি কথা বলি, ওই মেয়েটাকে এর আগে কখনই অঞ্চলে দেখিনি। তবে আমাদের বাজারের ভাঙাচোরা রেস্তোরাঁর মালিক জমিরুদ্দিন হয়তো জানবে মেয়েটার ব্যাপারে।
তাকে মেরেছিলাম বলেই তো আমাকে মার খেতে হয়েছে। হিম এবং লিমা জমির উদ্দিনের বাসার ঠিকানা নিয়ে চলে যেতে লাগলো। তখনই জামান এমপি দরজার গ্লাসে দুজনের ছাগলমুখী প্রতিচ্ছবি দেখে ভয় ঢোক গিলল। ততক্ষণ আইসিইউ সিসিটিভি ক্যামেরা এসব দেখে ফেলেছিল অপারেটিং কক্ষের কর্মীরা। তারা সোজা থানায় ফোন করে দিয়েছে। হিমা আর লিমা দরজা খুলতেই সেখানে কয়েকজন পুলিশ দৌড়ে আসতে দেখা গেল। লিমা তাদের মারার জন্য অগ্রসর হতে নিলে হিমা তাকে থামিয়ে বলল, এটা হাসপাতাল, এখানে বেশি বিশৃঙ্খলা করা যাবে না। এই বলে তারা এক দৌড়ে গিয়ে জামান এমপির সামনে গিয়ে আইসিইউতে থাকা জানালা দিয়ে কাঁচ ভেঙে 5তলা থেকে লাফ দিয়ে নিচে চলে গেল। পুলিশ এসে জানালা ভাঙা দিয়ে নিচে তাকিয়ে তার কাউকে দেখতে পেল না সেখানে। জামান এমপি অবাক হয়ে বলে উঠল, বাপরে, কি দেখলাম। দৃশ্য চলে যায় 5 বছর পরে। জমির উদ্দিন সেই অঞ্চল ছেড়ে আয়শা এবং ফাদিকে নিয়ে অনেক দূরে চলে এসেছে অন্য শহরে। জমানো টাকা দিয়ে জমির উদ্দিন এখানে একটা ছোটখাটো রেস্টুরেন্ট খুলেছে। বয়সের ভার এবং অসুস্থতার জন্য জমির উদ্দিন এখন বাড়িতেই থাকে। আয়শাই মূলত এই রেস্টুরেন্ট পরিচালনা করে। জমির উদ্দিনের ছোট রেস্টুরেন্টকে আয়শা ধীরে ধীরে অনেক বড় করে তুলেছে। এখন এই শহরের বড় বড় রেস্টুরেন্টের তালিকায় আয়শার রেস্টুরেন্ট অন্যতম। তার মেধা এবং মানসম্মত খাবারের দ্বারা মানুষের মন জয় করে চলেছে প্রতিনিয়ত। এদিকে আমরা দেখতে পাই আয়শার বিড়াল ছানাটা এখন বেশ বড় হয়ে গিয়েছে। ওর নাম রাখা হয়েছে টিট্টু। নামটা অবশ্য ফাদি রেখেছে। বিড়ালের পটি করানোর দায়িত্ব ছিল ফাদির ওপর, তাই টিট্টি শব্দ থেকে টিট্টু নাম রেখেছে। টিট্টু বাইরে থেকে এক লাফে জানালা দিয়ে ঘরে ঢুকে ম্যামাও করতে লাগলো। ঘরে কম্বল মুড়ি দিয়ে ঘুমাচ্ছিল ফাদি। ফাদির বয়স এখন 15 বছর। একাদশ শ্রেণীর ছাত্র সে বর্তমানে। টিট্টু লাফ দিয়ে খাটে উঠে ফাদির মাথার কাছে গিয়ে ম্যামাও করছে। ফাদি বিরক্ত হয়ে কম্বলের নিচ থেকে চিৎকার করলো, বড়াপু, টিট্টুরে নিবি এখান থেকে, দেখ না কি শুরু করেছে। আয়শাকে ফাদি এখন বড়াপু বলে ডাকে। আয়শা কিচেন থেকে বলল, টিট্টুর পটি করার টাইম হয়েছে, ওরে বাথরুমে নিয়ে যা। ফাদি বলল, আমি পারবো না বাল, তোর বিলায়ের ডট ডট ঢিলা হয়ে গেছে ইদানিং, কবে জানি পিন মাইরা দেই। আয়শা চেঁচিয়ে বলল, মনে আছে তো আজকে কয় তারিখ? মাসের 28 তারিখ। বেতন পাবি না কিন্তু এসব কথা বললে। ফাদি কম্বল লাথি মেরে ফেলে দিয়ে বিড়বিড় করে বলল, 2 তারিখে সামিয়ার সাথে মুভি দেখতে যাব, তাই টাকার খুব দরকার, না হলে চুলের চাকরির আজকেই ছাইড়া দিতাম। এই বলে ফাদি টিট্টুকে হাতে নিয়ে বলল, চল নবাবজাদা, রাত ভেরা খাবি আর দিন ভেরা লিখবি। তোর মালকিনকে বলবি সামনের মাস থেকে বেতন বাড়ায় দিতে, নাহলে চাকরি ছেড়ে দেব। টিট্টু ম্যাও করে ভাষায় বলল, আমি পারতাম না। ফাদি বলল, তা পারবি কেন? হাগার বেলায় তো কম হাগোস না। তোর 4 হাত থেকেও কম শেষে, তোর 4 হাত থাকতেও কাম শেষে ফ্লাশের দায়িত্ব এসে পড়েছে আমার 2 হাতের ওপর। মাঝে মাঝে ভাবি আমি কোনো বিলাই হইলাম না কেন। টিট্টু তার ম্যাও ভাষায় করে বলল, তুই বিলাই হইলে অলিগুলি ঘুইরা কাইল্লা কাইল্লা বিলাই লাগে টাইম স্পেন্ড করতি, আর 6 মাস পর পর আফ্রিকান বাচ্চা ফুটাইতি। ফাদি বলল, কি বলছস বুঝি নাই, কিন্তু যা বলছো সেটা সেম টু ইউ। টিট্টু খাক করে ফাদির হাতে কামড় দিয়ে বসলো। ফাদি হাত ছাড়িয়ে ফু দিতে দিতে বলল, তোর ইগোতে লাগছে, মনে খারাপ কিছু কইছিলি। এদিকে আয়শা নাস্তা তৈরি করে টেবিলে রাখলো। তারপর একটা ভারী নিঃশ্বাস ফেলে বলল, সকালে উঠে ফুল গাছে পানি দেওয়া হলো, চাচাকে চা বানিয়ে দেওয়া হলো, নাস্তা বানানো হলো, এখন ফ্রেশ হয়ে নিজেও রেডি হয়ে নেওয়া যাক। কিন্তু এই জমির চাচা গেল কই? তখন ফাদি এসে বলল, বড়াপু, এখন রেডি হসনি তুই? আমাকে কলেজে ড্রপ করে রেস্টুরেন্টে কখন যাবি? আয়শা বলল, আর পারলাম কই, দেখ না নাস্তা রেডি করেছে, এখন আবার তোর বাপরে দেখছি না। আর তুই দাঁড়িয়ে আছিস কেন? তাড়াতাড়ি নাস্তা করে নে, আমি 5 মিনিটের মাঝে রেডি হয়ে আসছি। এই বলে আয়শা চলে গেল ফ্রেশ হতে ওয়াশরুমে। ফাদি বসে বসে পরোটা ঠুসতে লাগলো মুখের ভেতর। এর মাঝে টিটু এসে লাভ দিয়ে ফাদির কোলে উঠে ম্যামা করতে ডাকতে লাগলো। ফাদি বলে, টিট্টু, আমি পরোটা খাচ্ছি, এগুলো তুই খেতে পারবি না, যা এখান থেকে। টিট্টু তবুও ম্যামা করে খাবার চাচ্ছে ফাদির কাছে। ফাদি বিরক্ত হয়ে বলল, গু খাই, খাবি তুই? টিট্টু তার ভাষায় বলল, তুই খা। এই বলে আবার লাভ দিয়ে চলে গেল। ফাদি বলল, যা পুত্তি। তখন আবার আয়শা টাওয়াল দিয়ে মুখ মুছতে মুছতে এসে খাবার টেবিলে বসলো আর বলল, কিরে এখনো টিট্টুর সাথে লেগে আছিস, খাচ্ছিস না কেন? ফাদি বলল, আর খাওয়া আমার, রোজ রোজ তোর এই পরোটা আর আলু ভাজি খেতে খেতে মুখ জ্বালাপোড়া করে। আয়শা বলল, তাহলে তোকে ডিম ভাজি বানিয়ে দিই? ফাদি বলল, না, আমাকে কিছু বানাতে হবে না, আমি মানুষই ঠিক আছি। আয়শা বলল, হ্যাঁ আমি মরিষে ঠিক আছি। ফাদি বলল, মরিষ মানে? কিসব আজগুবি কথা কস মাঝে মাঝে বুঝি না। আয়শা টিভি রিমোটটা হাতে নিয়ে টিভি অন করে দিল আর বলল, যেদিন বুঝে ফেলবি সেদিন আর আমাকে পাবি না। এটা বলে অদ্ভুত একটা হাসি দিয়ে নাস্তা করতে লাগলো। টিভিতে কার্টুন চলছিল কোনো। ফাদি রিমোট নিয়ে চ্যানেল চেঞ্জ করতে লাগলো আর বলতে লাগলো, বড়াপু, আজকে না কলেজে যেতে ইচ্ছে করছে না। আয়শা খেতে খেতে বলল, কেন রে, সামি আসবে না বুঝে আজকে কলেজে? ফাদি নাক ছিটকে বলল, ধুর, ওর খোঁজ আমি রাখি নাকি। আয়শা বলল, তাহলে যে বললি কালকে বেতন পেয়ে মুভি দেখতে যাবি সামিয়াকে নিয়ে? ফাদি মলিন মুখে বলল, বুঝলাম না বড়াপু, তোর কান বড় নাকি আমি জোরে কথা বলি? মুভি দেখার বিষয়টা আমি আমার রুমে একা একাই বলেছিলাম, তুই জানলি কেমনে? আয়শা একটু হেসে বলল, তুই জোরে কথা বলিস মনে হয়, এই জন্য তো কিচেন থেকে শুনে নিয়েছি আমি। ফাদি মাথা চুলকে বলল, কি জানি বাবা, হতে পারে। চ্যানেল চেঞ্জ করতে করতে হঠাৎ আয়শা বলল, থাম ভাই,
দেখা গেল একটা লাইভ সংবাদ প্রচার হচ্ছিল এক বেসরকারি চ্যানেলে। আয়েশা খাবার টেবিল থেকে উঠে চোখ বড় করে সামনে এগিয়ে গেল টিভির। ফাদি বিড়বিড় করে বলল, এর আবার কি হলো? টিভিতে খবর দেখাচ্ছে স্কুল থেকে ফেরার পথে সমবয়সী দুজন স্কুল ছাত্রী নিখোঁজ হয়েছিল 2 দিন আগে। এ ব্যাপারে তাদের প্যারেন্টস থানায় একটা জিডি করেছিল নিখোঁজ কথা উল্লেখ করে। পুলিশ ইনভেস্টিগেশন করে সারা শহরের সম্ভাব্য এরিয়াগুলো সিসিটিভি ফুটেজ চেক করে সেই 2 স্কুল ছাত্রীকে বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করতে দেখেছে। তবে তাদেরকে সামনাসামনি পাওয়া যাচ্ছিল না কোনোভাবেই। মনে হচ্ছিল তারা মুহূর্তে এক স্থান থেকে অন্য স্থানে মুভ করছে। তবে সবচেয়ে আশ্চর্যের আর ভীতিকর ঘটনা সামনে এলো আজ সকালে। যে 2 মেয়েকে শহরের ভিন্ন ভিন্ন সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছিল তাদের মৃতদেহ পাওয়া গিয়েছে শহর থেকে 5 কিলোমিটার দূরে অবস্থিত এক পুরনো মন্দিরে। ফরেন্সিক টিম এবং পুলিশের চোখ কপালে উঠে যায় ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর। রিপোর্ট অনুযায়ী মেয়ে দুটো মারা গিয়েছে ঠিক 2 দিন আগে। অথচ গতকাল রাতেও শহরের এক স্থানে সিসিটিভি ফুটেজে মেয়ে দুটোর শেষবার দেখা গিয়েছিল। আর সেই খবর দেখে বিড়বিড় করে বলল, মরিস, তারা আমাদের ঘ্রাণ পেয়ে গিয়েছে। তাদের আগমন ঘটেছে শহরে। পেছন থেকে ফাদি বলল, বরাপু, আমার তো মনে হয় মেয়েদেরকে মার্ডার করা হয়েছে, তাই তাদের আত্মা প্রতিশোধের নেশায় ঘুরে বেড়াচ্ছে। আমি অনেক হরর মুভিতে দেখেছি এমন। আয়েশা ফাদির দিকে এগিয়ে গেল আর বুকের সেই চিহ্নটার সাথে হাত দিয়ে বলল, এখন থেকে এই স্থানে যেন পানি না লাগে, এটা তোর কাছে আমার অনুরোধ ভাই। ফাদি বলল, কেন বরাপু? আর তুই তো বলেছিলি এটা এমনিতে একটা চিহ্ন মাত্র। আমি নাকি সব মানুষদের মাঝে স্পেশাল, তাই আমার বুকে এমন চিহ্ন। এখন আবার কি হলো? পানি লাগাবো না কেন? আয়েশা বলল, তোর কি মনে হয় যখন এই জায়গায় ভিজা কাপড় দিয়ে ঘষা দিয়েছিলি তখন তুই অন্য কোনো ভয়ানক স্বপ্নের দেশে চলে গিয়েছিলি? তোর কি মনে নেই সেই ঘোড়ায় চড়া ছাগল মুখে 2টা দানবের কথা? ফাদি অবাক হয়ে বলল, তুই এটা কিভাবে জানলি? আজ পর্যন্ত এই কথা তো আমি কাউকে বলিনি। আয়েশা বলল, একদিন তোর সকল প্রশ্নের উত্তর পাবি ভাই। এখন বরাপু যেটা বলে সেটা কর। এই স্থানে পানি লাগালে তারা আমাদের সিগন্যাল পেয়ে যাবে। ফাদি বলল, তারা কারা? তুই কি বলছিস? কিছু বুঝতে পারছি না। আয়েশা বলল, মরিস। দৃশ্য পরিবর্তন। আমরা সেই খুন হয়ে যাওয়া মেয়ে দুটোকে দেখতে পাই, যারা মূলত ছিল হিমা আর লিমা। 2 জন তন্ন তন্ন করে আয়েশাকে খুঁজছে পুরো শহরে। তখনই লিমার চোখ পড়ল একটা ইলেকট্রনিক্স শোরুমের বড় টিভির দিকে। সেখানে সেই মেয়ে দুটোর মৃত্যুর খবর দেখানো হচ্ছিল। লিমা বলল, হিমা, মনে হচ্ছে নতুন শিকার খোঁজা লাগবে। ওই দেখ, ওদের লাশ পেয়ে গেছে তারা। হিমা টিভির দিকে তাকিয়ে দেখল ঘটনা সত্যি। হিমা বলল, এইভাবে চলতে থাকলে পৃথিবী থেকে মানুষ শেষ হয়ে যাবে লিমা। লিমা বলল, কখনো শেষ হবে না। পৃথিবীতে একদিকে একজন মরল, অন্যদিকে 3 জন জন্ম নেয়। তারা শুয়ে থাকার কাজটা ভালো করতে পারে। শোরুমের ভিতর থেকে একজন স্টাফ বাইরে দাঁড়িয়ে থাকা লিমা আর হিমাকে দেখে অবাক হয়ে আবার টিভির দিকে তাকালো। দেখতে পেল এরা তো ওই মেয়ে দুটো। এদেরকেই তো টিভিতে মৃত দেখানো হচ্ছে। তাহলে এরা কারা? ততক্ষণে লিমা আর হিমা সে স্থান থেকে হেঁটে অন্যদিকে চলে গিয়েছে। সে স্টাফ কাউকে কিছু না বলে তাদের পিছু নিল শোরুম থেকে বের হয়ে। লিমা আর হিমা এক মনে হাঁটছে। স্টাফ ছেলেটা চুপি চুপি তাদের পিছু করছে। ইতিমধ্যে সে পুলিশকে কল করার জন্য মোবাইল বের করেছে। কিন্তু আমরা দেখতে পাই লিমা তার হাতের সাহায্যে কিছু একটা ভ্রম তৈরি করে দিয়েছে। এতে করে স্টাফ ছেলেটা মোবাইলের দিকে তাকিয়ে দেখল একদম আউট অফ নেটওয়ার্ক, ফোনে 0 সিগন্যাল। এক এক করে আশেপাশে সবাই তাদের মোবাইলে হাতে নিয়ে বলা বলি শুরু করে দিল, আরে নেটওয়ার্ক নেই কেন? কি হলো ফোনে? আমারটাও তো নেই। আরে আমারটাও তো সেম। লিমার হিমার মুখে অদ্ভুত এক হাসি। তারা তাদের মতো করে এক মনে হেঁটে চলেছে। আমরা বুঝতে পারি স্টাফ ছেলেটা তাদের পিছু করছে, এটা তার আগে থেকেই টের পেয়ে গেছে এবং তারা এটা চাচ্ছিল। স্টাফ ছেলেটা তখনও বুঝতে পারেনি কি হতে চলেছে তার সাথে। লিমার হিমা এক পর্যায়ে একটা শুনশান গুলি ধরল। স্টাফ ছেলেটা বারবার ফোন ট্রাই করছে আর পিছু পিছু যাচ্ছে। হঠাৎ জনমানব শূন্য একটা স্থানে এসে লিমা আর হিমা দাঁড়িয়ে গেল। স্টাফ ছেলেটা ফোনের দিকে তাকিয়ে হাঁটছিল, তাই বুঝতে পারেনি সামনে তারা দাঁড়িয়ে আছে। ছেলেটা হঠাৎ করে গিয়ে হিমার সাথে ধাক্কা খেয়ে থমকে দাঁড়ালো। হিমা আর লিমা তার দিকে তাকিয়ে রহস্যময় হাসি দিল। ছেলেটা ভয় পেয়ে সেখান থেকে পালানোর জন্য পেছনে ফিরে দৌড় দিতে নিলে দেখতে পেল গলির মুখে ওই মেয়ে দুটোই দাঁড়িয়ে আছে। আবার সামনে তাকিয়ে দেখলো সেখানেও মেয়ে দুটো দাঁড়িয়ে আছে। এটা দেখে ছেলেটা কাঁপা কাঁপা গলায় বলল, আমাকে যেতে দাও। হিমা এগিয়ে এসে ছেলেটার গালে হাত বুলিয়ে বলল, দেখতে কিউট আছে, ওর রূপ আমার সাথেই মানাবে। লিমা বলল, বললেই হলো, আমি ভ্রম তৈরি করে ওকে এই পর্যন্ত নিয়ে এসেছি, তাই আমার ওর রূপ আমি নিব, তুই অন্য কাউকে খুঁজে নে। হিমা বলল, সবকিছু নিয়ে আমার সাথে তর্ক না করলে হয় না তোর? আমি এই ছেলের রূপ নেব বলেছি মানে আমি নেব। হিমা বলল, আমি কি ভেসে আসছি নাকি? আমি নেব মানে আমি নেব। ছেলেটা ভয় আর অবাক চোখে তাদের এই কথোপকথন শুনছিল। একসময় লিমা আর হিমা সমঝোতায় পৌঁছালো। এই ছেলের রূপ হিমা নিবে আর লিমার জন্য সুন্দর কোনো চেহারা খুঁজে দিবে হিমা। হিমা ছেলেটার ঘাড়ের দিকে মুখ দিতে লাগলো। তার চোখ স্বর্ণালী রং ধারণ করে জ্বলজ্বল করছে। হঠাৎ ছেলেটা মোটা একটা কণ্ঠে বলে উঠল, তোরা কি ভেবেছিস আমাকে তোরা নিয়ে এসেছিস এখানে? আমি নিজে এসেছি। আশি স্কুটিতে বসে হেলমেট পরতে পরতে ডাক দিল ফাদিকে।
তাড়াতাড়ি কর না ভাই, তুই লেট করস প্রতিদিন। তারপর কলেজ গেটে দারোয়ানের সাথে ফ্লার্টিং করে গেট খোলাতে হয়। ফাদি তাড়াহুড়া করে বের হয়ে এলো ব্যাগ কাঁধে নিয়ে, আর বলল, সমস্যা কি? দারোয়ান বেটা তো তোর উপর ফিদা, তুই খেলে একবার হ্যাঁ করলে বেটা তার 9 বাচ্চা আর 2 বউ ছেড়ে তোর কাছে চলে আসবে। এই বলে ফাদি স্কুটির পেছনে বসলো। আয়সা স্কুটি স্টার্ট করে টান দিয়ে বলল, কস কি? 9 বাচ্চা ওই মরা বেটার? তার বাসায় কি আদমশুমারি লোক যায় না? ফাদি বলল, কিসের সুপারি? আয়সা বলল, আরে বান্দর, আদমশুমারি মানে জনসংখ্যা গণনা। তুই এটার মানে জানিস না? তোর কলেজে উঠাইছে কে? ফাদি বলল, তুই যদি এতই বুঝোস তাহলে বলতো, আমরা জানি পৃথিবী ঘুরে। তাহলে আমি যদি এক জায়গায় দাঁড়িয়ে লাফ দেই উপরের দিকে, আমার উচিত একই জায়গায় না পড়ে ভিন্ন জায়গায় পড়া। যেহেতু পৃথিবী ঘুরে তাই আমরা লাফ দেওয়ার পর জায়গা পরিবর্তন হয়ে যাওয়ার কথা, কিন্তু সেটা হয় না কেন? আয়সা বিড়বিড় করে বলল, ভালো প্যাচ দিছে বান্দর, কিন্তু উত্তর তো দিতেই হবে, নাহলে প্রেস্টিজের ব্যাপার। আয়সা চুপ করে। ফাদি খুশি হয়ে বলল, কি হলো, পারস না? দেখলি, তুইও বুঝোস না কিছু। আয়সা বলল, শোন, তোর উত্তর, তুই যখন বাস জার্নি করস তখন চলতি বাসের ভেতর লাফ দিলে যেমন তুই জায়গা পরিবর্তন না করে সেম জায়গায় পড়বি, ঠিক তেমনই পৃথিবী আমাদের সাথে নিয়েই ঘুরে। তুই লাফ দেস আর যাই দেস, পৃথিবী তোকে নিয়েই ঘুরছে, তুই জায়গা পরিবর্তন হওয়ার কোনো চান্স নেই। ফাদি অবাক হয়ে বলল, বরাপু, তুই আজকে রক্ত পরীক্ষা করাস, আমি নিশ্চিত তোর রক্তে বিজ্ঞানী চলাচল করে। কেমনে পারোস এগুলো? আয়সা আস্তে আস্তে বললে, এগুলো তো সহজ প্রশ্ন, পরের বার কঠিন কিছু জিজ্ঞাসা করিস। কথা বলতে বলতে ফাদির কলেজের সামনে চলে আসলো। ততক্ষণে প্রতিদিনের মতো গেট ক্লোজ করে দিয়েছে। দারোয়ান আয়সাকে দেখে তার রুই মাছের দাঁতগুলো বের করে একগাল হাসি দিল। ফাদি এটা থেকে বলল, দেখ তোর আশিক কেমন বাঙ্গির মতো ফাটা দিচ্ছে। আয়সা ফাদির মাথায় টাপলি মেরে বলল, চুপ থাক, তোর জন্য এই এখন সালিমুল্লার সাথে আমার রসের কথা বলতে হবে। দারোয়ান এগিয়ে এসে তার বাঙ্গি মার্কা হাসি নিয়ে বলল, আজকেও লেট করে আসছো, প্রিন্সিপালের কড়া নিষেধ আছে, গেট বন্ধ হওয়ার পর কোন স্টুডেন্ট যেন প্রবেশ করতে না পারে। আয়সা ফাদি দিকে তাকালো। ফাদি বিড়বিড় করে বলল, শুরু কর। আয়সা মুখ সুন্দর করে হেসে দারোয়ানের গালে হাত দিয়ে বলল, হাসিম ভাই, আর বললেন না, আমার তো তাড়াতাড়ি বের হয়েছিলাম বাসা থেকে, কিন্তু পরে খেয়াল করলাম আমি তো খয়েরি রঙের জামা পরেছি। হাসিম ভাইয়ের তো আবার গোলাপি রং পছন্দ, তাই খয়েরি রঙের জামা বদলে গোলাপি জামা পরে আসলাম, এই জন্যই তো লেট হয়ে গেল। দারোয়ান হাসিম গদগদ হয়ে বলল, সত্যি কইতাছ, তুমি আমার জন্য গোলাপি জামা পরে আসছো? ফাদি পাশ থেকে বলল, শুধু কি তাই, বরাপু তো রাতে ঘুমের মাঝে হাসিম হাসিম বলে চিৎকার করে ওঠে। শয়নের স্বপ্নে শুধু আপনাকে দেখে হাসিম ভাই। আয়সা পা দিয়ে ফাদির পায়ে লাথি দিল আর হাসিতে বলল, তাহলে ফাদিকে প্রবেশ করতে দেন হাসিম ভাই, কথা দিচ্ছি আর কখনো লেট হবে না। হাসিম বলল, ঠিক আছে, তবে কেউ যাতে না জানে, তাহলে আমার চাকরি থাকবো না। আয়সা খুশি হয়ে বাইবল স্কুটিতে গিয়ে বসলো। ফাদি চলে গেল কলেজের ভেতরে। হাসিম ডাক দিয়ে বলল, আয়সা, তোমাকে অনেক সুন্দর লাগছে আজকে। আয়সা বিরক্তি হলেও সৌজন্যমূলক হাসিতে বিড়বিড় করে বলল, ভালো বুইটা পেটা খটাস, দোয়া চাওয়ার বয়সে ভালোবাসা চাচ্ছে। আয়সা স্কুটি টান দিয়ে চলে গেল। হাসিম নিজের ফোন বের করে ফ্রন্ট ক্যামেরা অন করে নিজেকে ঘুরে ফিরে দেখে চুলগুলো একটু আধটু ঠিক করে বলল, আল্লাহ যে আমার কেন তো হ্যান্ডসাম বানাইলো। দৃশ্য পরিবর্তন। দেখা গেল হিমা আর লিমা অবাক হয়ে তাকিয়ে আছে। হিমা এখনো ছেলেটাকে ধরে রেখেছে ঘাড়ে কামড় দেওয়ার জন্য। লিমা ছেলেটাকে উদ্দেশ্য করে বলল, কি বললে তুমি? আমরা তোমাকে নিয়ে আসিনি, তুমি আমাদের নিয়ে এসেছো এখানে। ছেলেটা এবার মাথা তুলে রহস্যময় এক হাসিতে বলল, আমি কে জানো তোমরা? হিমা অবাক হয়ে বলল, না, কে তুমি? ছেলেটা মোটা গলায় বলল, আমার নাম আতিশ। নামটা প্রতিধ্বনিত হলো কয়েকবার চারপাশের দেয়ালে বাড়ি খেয়ে। লিমা অবাক হয়ে বলল, তার মানে তুমি সে আতিশ যাকে আমরা চিনি না? আতিশ মুখটা মলিন করে বলল, ধুর, আগের গল্পে ফাটা অ্যাক্টিং করার পরেও এই গল্পে নাকি আমার চিনে না, তবে চিনবে খুব তাড়াতাড়ি। হিমা বলল, যথেষ্ট হয়েছে, এবার তৈরি হয়ে নাও মরার জন্য। আতিশ বলল, আমি এখনো তৈরি না, এক কাজ করো, তোমাদের পেছনে যে আছে তাকে দিয়ে শুরু করো, ততক্ষণে আমি তৈরি হয়ে নিচ্ছি। হিমা লিমা পেছনে তাকানোর সাথে সাথে কিছু বোঝার ওঠার আগে বিদ্যুৎ বেগে একটা বাতাস এসে সাথে সাথে দুজনকে ছুঁড়ে ফেলে দিল একসাথে। হিমা লিমা দেয়ালের সাথে বাড়ি খেয়ে আছড়ে পড়ল নিচে। দুজনে আবার মুহূর্তে দাঁড়িয়ে বলল, এটা কি ছিল, কি করলো এটা? আতিশ বলল, তাড়াহুড়া কাজ শয়তানের হয়, সে ইজ মাই ডেভিল কুইন। হিমা বলল, সে কোথায়? আতিশ বলল, হয়তো তোমাদের পেছনে। এটা বলতে আবার হিমা আর লিমা পেছনে তাকানোর সাথে সাথে কিছু বোঝোটার আগেই উড়ে গিয়ে অন্য পাশের দেয়ালে বাড়ি খেয়ে নিচে পড়ল। আতিশ হাই তুলতে বলল, কি হলো, আমাকে মারবে না? আসো, মারো আমাকে। হিমা ফিসফিস করে লিমাকে বলল, এখানে কেউ আছে তো যে আমাদের চেয়ে বেশি ক্ষতি সম্পন্ন? তাকে দেখতে পাচ্ছি না, আমাদের উচিত এই স্থান ত্যাগ করা। হিমা বলল, না, এটা আত্মসম্মানের প্রশ্ন, আমি তাকে দেখে নেব। আতিশ বলল, ক্যা ফুতুল ফুতুল, আবার পেছনে তাকে দেখো। এবার লিমা আর হিমা প্রস্তুতি নিয়েই একসাথে বিদ্যুৎ বেগে আঘাত করলো পেছনের দিকে, কিন্তু আঘাতটা লাগলো সোজা দেয়ালে। দেয়াল থেকে ইটের গোড়া পড়তে লাগলো, সাথে ধুলো ময়লা।
আতিশ হাসতে হাসতে বলল, বোকা চাঁদ, নন্দমুরি। লিমার হিমা সামনে তাকাতে দেখতে পেল একজন দাঁড়িয়ে আছে লাল জামা পরা একটা মেয়ে। লিমা জিজ্ঞাসা করলো, তাহলে তুমি সে? মেয়েটা ধাপ ধাপ করে দুইটা ঘুষি দিয়ে দুজনকে নিচে ফেলে বলল, আমি সে না, আমি ভাসিলা। তাহলে বসে কথা বলা যাক, চলো। দৃশ্য পরিবর্তন, আমরা প্লাটু গ্রহ দেখতে পাই। তবে প্লাটু গ্রহ আর আগের মতো নেই, একদম বদলে গিয়েছে। চারিদিকে ধুধু মরুভূমি আর আগুনের লেলিহান শিখা থেকে ধোঁয়া বেরোচ্ছে। ঘরবাড়িগুলো পুড়ে ছাই হয়ে গিয়েছে। এগিয়ে যেতে যেতে আমরা একটা বিশাল জলাশয় দেখতে পাই, প্লাটু গ্রহের একমাত্র জলাশয় যেটা দাবানল থেকে বেঁচে গিয়েছে। জলাশয়ের মাঝখানে একটা গাছপালায় ঘেরা সবুজ দ্বীপ, সেখানে ঘুরে বেড়াচ্ছে অসংখ্য মরিচ, বাচ্চারা খেলা করছে। পশু পাখির জলাশয়ে সাঁতার কাটছে। দেখা মিলল প্লাটু গ্রহর রাজার সাথে। সে কয়েকজন মরিচ সিপাহী নিয়ে পেছনে হাত বেঁধে দ্বীপ পরিদর্শন করছে। অন্যান্য সাধারণ মরিচগণ তাকে মাথা নুইয়ে কুর্নিশ করছে। এর মাঝেই পেছন থেকে একটা ডাক এলো, রাজা গোট, দাঁড়ান। দেখা গেল সেই তান্ত্রিক এগিয়ে আসছে, যার তন্ত্রবিদ্যার দ্বারাই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল শিশু বলির ব্যাপারে। গোট বলল, কি ব্যাপার তান্ত্রিক, এত তাড়াহুড়া কেন? আশা করি খারাপ কিছু হয়নি। তান্ত্রিক মাথা নিচু করে সামনে হাত বেঁধে দাঁড়িয়ে বলল, রাজা গোট, খুব খারাপ একটা খবর আছে। প্লাটু গ্রহ ইতোমধ্যে পুরো ধ্বংস হয়ে গিয়েছে, শুধুমাত্র এই দ্বীপটু ছাড়া। আশঙ্কা করা যাচ্ছে এই দ্বীপটাকেও দাবানল গ্রাস করে নেবে যে কোনো সময়। গোট রাগে গজগজ করতে করতে বলল, সবকিছুর জন্য দায়ী ওই রাহিলা। ও যদি সেই বলির সময় বাচ্চাটা নিয়ে না পালাতো, তাহলে আমাদের প্লাটু গ্রহ আজই ধ্বংসের দ্বার প্রান্তে হতো না। তান্ত্রিক বলল, মাফ করবেন রাজা গোট, কিন্তু আমার মনে হয় তাকে খোঁজার জন্য হিমার লিমাকে পাঠিয়েছেন। তারা তাদের কাজ ঠিকমতো করছে না। এতদিনে তারা তাকে খুঁজে পাওয়ার কথা, কিন্তু দেখেন এখন একটা সূত্র পায়নি তারা। গোট একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তাহলে কি করব বলো? হিমার লিমা প্লাটু গ্রহের সবচেয়ে সাহসী এবং বিচক্ষণ যোদ্ধা। ওরাই যেহেতু খুঁজে পাচ্ছে না, আর কে পাবে? তান্ত্রিক বলল, আমি মানছি তারা ভালো যোদ্ধা, কিন্তু যোদ্ধাদের কাজ কোনো পালাতককে খোঁজা নয়। খোঁজার কাজটা এমন কাউকে দিতে হবে যে দুধের ভেতর থেকে সাদা চুল খুঁজে বের করতে পারে। গোট বলল, এমন কি আছে আমার গ্রহে? তান্ত্রিক একটু গলা খাকুনি দিয়ে আমতামতা করে বলল, যদি কিছু না মনে করেন তাহলে আমি নিজেই পৃথিবীতে যেতে চাই রাইলাকে খুঁজতে। আমি খুব অল্প সময়ের মাঝে আপনাকে সুসংবাদ দিব। গোট এক বাক্যে না করে দিল আর বলল, না তান্ত্রিক, তোমাকে এই গ্রহে দরকার। তুমি চলে গেলে আমরা কিভাবে জানবো দাবানল কখন এবং কবে এই দ্বীপে আঘাত করবে? তোমার এখানে থাকা জরুরি। তান্ত্রিক বলল, কিন্তু আমি বলতে যাচ্ছিলাম। গোট হাতুতে ধমক দিয়ে বলল, কিছু শুনতে চাই না, তুমি এখানেই থাকবে। হিমার লিমা তাদের কাজ করুক। রাহিলা যেহেতু তাদের সবার চোখ ফাঁকি দিয়ে বাচ্চাটাকে নিয়ে প্লাটু গ্রহ থেকে পালাতে সক্ষম হয়েছে, তাহলে তাকে খুঁজে পাওয়া এতটাও সহজ হবে না, আমি জানি। এই বলে গোট চলে গেল হাঁটতে হাঁটতে। পেছনে তান্ত্রিক রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে বিড়বিড় করে বলল, আমি তো পৃথিবীতে যাবই রাজা গোট, আপনি নিজেই আমাকে পৃথিবীতে পাঠাতে বাধ্য হবেন। দৃশ্য পরিবর্তন, আয়েশা রেস্টুরেন্টে কাস্টমার সামলাতে ব্যস্ত। 10 জন ওয়েটার এবং 3 জন শেফ কাজ করে আয়েশার আন্ডারে। আয়েশা ঘুরে ঘুরে সব কাস্টমারকে হাসি মুখে জিজ্ঞাসা করছে, খাবার কেমন ছিল স্যার? খাবার কেমন ছিল ম্যাম? সবাই বেশ প্রশংসা করছে খাবারের। তবে কাস্টমারগুলোকে কেমন রোবোটিক মনে হচ্ছে। তারা অদ্ভুতভাবে হাসছে, আবার প্রচণ্ড গরম খাবার অনায়াসে মুখে নিয়ে খাচ্ছে। তাদের চেয়ারে বসার ধরন একটু ভিন্ন, পিঠ সোজা করে পাগুলো একসাথে পেছনে নিয়ে রোবটের মতো বসে আছে। আয়েশা সবাইকে খাবারের ব্যাপারে জিজ্ঞাসা করতে করতে হঠাৎ খেয়াল করলো একদম কার্নিশের টেবিলটায় এক ভদ্রলোক বসে আছে এক কাপ কফি নিয়ে, আর সে এক নজরে আয়েশার দিকে তাকিয়ে আছে। মাঝে মাঝে কফিতে চুমুক দিচ্ছে। আয়েশা কয়েকবার বিষয়টা ইগনোর করলো, কিন্তু ওই দিকে চোখ পড়তেই তার অদ্ভুত চাহনিতে বারবার দৃষ্টি আটকে যাচ্ছিল। হঠাৎ লোকটা আয়েশার দিকে তাকিয়ে অদ্ভুত একটা হাসি দিয়ে কফির বিলটা কাপের নিচে রেখে উঠে চলে যেতে লাগলো। আয়েশা এবার একজন কর্মচারীকে ডাক দিয়ে বলল, তুমি ওদিকটা খেয়াল রেখো, কার কি লাগে দেখো, আমি একটু আসছি। এই বলে আয়েশা ওই লোকটার পিছু নিল। লোকটার পরনে ছিল কালো কোট আর কালো প্যান্ট, ভেতরে সাদা শার্ট, স্টাইলিশ হেয়ার কাট আর মুখে খোঁচা খোঁচা দাড়ি, চোখ লালচে কালারের চশমা, হাতে সিলভার রঙের ঘড়ি। দেখে বোঝা যাচ্ছে লোকটার বয়স 50-এর আশেপাশে হবে, তবু যেন তারুণ্য ফুটে উঠেছে তার চেহারার আর স্টাইলে। আয়েশা পেছন থেকে ডাক দিল, এই যে হ্যালো মিস্টার, দাঁড়ান একটু। কিন্তু সে শুনছে না, শোনার ভান করে হেঁটে যাচ্ছে। আয়েশা আরো কয়েকবার ডাক দিল, তবু সে পিছু ফিরে তাকালো না। আয়েশা বলল, তোমাকে কিভাবে থামাতে হয় আমার জানা আছে। এ বলে আয়েশা এবার তার শক্তি ব্যবহার করলো। হাত ঘুরিয়ে ঘুরিয়ে সবকিছু থামিয়ে দিল। রাস্তার গাড়িগুলোকে থমকে আছে, পাশে একটা বাচ্চা বেলুন উড়িয়ে রেখেছে। লোকগুলো হাঁটার উপর থেমে আছে, কেউ ফোনে কান নিয়ে কথা বলার সময় থমকে গিয়েছে। সেই লোকটাও থমকে আছে একটু সামনেই। আয়েশা এবার আস্তে আস্তে তার দিকে এগিয়ে যেতে লাগলো।
তার সামনে গিয়ে আয়শা তার চেহারার দিকে তাকিয়ে অবাক হয়ে গেল। সে তো হাসছে আর টুপ করে আয়শাকে চোখ টিপ মেরে দিল। আয়শা থতমত খেয়ে বলল, এটা কিভাবে সম্ভব? লোকটা এবার হাত পা নাড়িয়ে বলল, কি সম্ভব আর কি সম্ভব না সেটা তুমি কিভাবে জানবে? ভ্রম কাটিয়ে দাও, সবাই থমকে আছে। আয়শা হা করে রইল, নিজের অজান্তেই চুটকি বাজিয়ে দিল। আবার সবকিছু স্বাভাবিক হয়ে গেল, সবাই নিজ নিজ মতো চলতে শুরু করলো। আয়শা জিজ্ঞাসা করলো, কে আপনি? লোকটা আয়শার দিক থেকে ঘাড় কাত করে পেছনে তাকিয়ে বলল, নত হও আমার সামনে। আয়শা ভ্যাবাচাকা খেয়ে বলল, হোয়াট? লোকটা বলল, আই সেইড বো ডাউন বিফোর মি। এই বলে লোকটা আয়শার মাথা ধরে নিচু করে দিল আর নিজেও হালকা সরে গেল। দেখা গেল নীল রঙের একটা বাতাসের মতো কিছু ছু মেরে চলে গেল। আয়শা অবাক হয়ে পেছনে তাকিয়ে দেখল দুটা মেয়ে চোখ স্বর্ণালী রং ধারণ করে এগিয়ে আসছে, তাদের হাতে ভয়ানক অস্ত্র। আয়শা বলে উঠল, হিমার লিমা চলে এসেছে। লোকটা বলল, আতিশ আর ভাসিলা তাদের ওদের হাতে থামিয়ে দিতে রাখতে পারিনি, অকর্মাগুলো। এ বলে আয়শা উদ্দেশ্য করে বলল, এখন কি করতে হবে? আয়শা বলল, ভাগতে হবে। লোকটা বলল, তাহলে দাঁড়িয়ে আছো কেন? শোয়ের স্পিড। আয়শা 2 পা পিছিয়ে এবার হিমার লিমার দিকে তাকিয়ে চোখগুলো স্বর্ণালী রং ধারণ করে চোখের পলকে ধুম করে ছুট দিল। বাতাসে লোকটা চুলগুলো এলোমেলো হয়ে গেল। লোকটা বলল, কত কষ্টে চুলগুলো সেট করেছিলাম, দিল তো শেষ করে। এদিকে হিমার লিমা আয়শার পিছু ছুটছে। লোকটা ফোন বের করে কারোর নাম্বার টাইপ করতে লাগলো। দৃশ্য পরিবর্তন। আতিশ আর ভাসিলা মাথায় হাত দিয়ে এক জায়গায় বসে আছে। আতিশ বলল, কি দরকার ছিল ওদেরকে না মেরে বসে থাকার? তবুও আমি ভাবছিলাম হাত পা বেঁধে দেই, তুমি না করলা, এখন গেল তো। ভাসিলা বলল, হয়েছে তো, চলে যা গিয়েছে তা নিয়ে আফসোস করে লাভ নেই, চিন্তা করো না। এখন কি করব? ভাইয়া যদি জানে আমরা এই আকাম করেছি তাহলে আস্ত রাখবে না। এর মাঝে আতিশের ফোন বেজে উঠল। আতিশ পকেটে হাত দিতে দিতে ফোন বের করতে করতে বলল, জানবে কি, অলরেডি জেনে গেছে মনে হয়। দেখা গেল আতিশের ফোনের স্ক্রিনে ভেসে উঠেছে তালিফ ভাইয়া, ফাদির কলেজের দৃশ্য। হেলমেট পরা এক বাইকার এসে থামলো গেটের সামনে, কালো রঙের একটা ব্লেজার পরা, কাঁধে সাইড ব্যাগ। দারোয়ান হাশেম তাকে জিজ্ঞাসা করলো, কে আপনি? লোকটা ওয়ালেট থেকে একটা কার্ড বের করে দেখাতেই দারোয়ান হাশেম সেলুট দিয়ে বলল, সরি প্রফেসর। এই বলে তাড়াতাড়ি গিয়ে গেট খুলে দিল। সে বাইক টান দিয়ে ছু মেরে ভেতরে চলে গেল। দারোয়ান হাশেম বলল, নতুন প্রফেসর নিয়োগ দেয় অথচ আমার বেতন বাড়ানোর কথা বলে প্রিন্সিপাল বলে কলেজে নাকি লসে চলছে, ঠাড়া পড়বো ওর ওপর। ফাদি গুনগুন করে গান গাইতে গাইতে কলেজের সিঁড়ি বেয়ে উপরে উঠছে। মাঝে মাঝে ক্লাসমেটদের দেখলে হাই হ্যালো করছে। হঠাৎ পেছন থেকে একটা মেয়ে কণ্ঠ, ওই ফাদির বাচ্চা। ফাদি পেছনে না তাকিয়ে বিড়বিড় করে বলল, শয়তান হাজির। এই মেয়েটার নাম সামিয়া, ফাদির ক্লাসমেট এবং অঘোষিত গার্লফ্রেন্ড। মেয়েটা শ্যামবর্ণে, তবে চেহারায় অন্যরকম একটা মায়া আছে। থুতনির নিচে তিলটা আরো বেশি মায়াবী করে তুলেছে তাকে। লম্বা চুলগুলো বেনি করে মাথায় একটা প্রজাপতি হেয়ার ব্যান্ড দিয়ে রেখেছে। আকাশি রঙের কলেজ ড্রেসে বেশ মানিয়েছে তাকে। সামি এসে ফাদির পিঠে থাপ্পড় দিয়ে বলল, কিরে আজকে লেট করে আসলি? ফাদি পিঠ দোলতে দোলতে বলল, তোর হাতে তো শক্ত কে, কামড়াইয়া পটি থেকে জ্বালাই করে আনছোস নাকি? সামি আরেকটা দিয়ে বলল, আমার হাত শক্ত না বাসুর, তোর শরীর নরম, চল ক্লাসে যাই। দুজন হাঁটছে আর কথা বলছে। সামিয়া বলল, জানিস গতকাল আমার ব্যাগ থেকে 2000 টাকা মিসিং হয়েছে, কোনো চোরে জানি ঝেড়ে দিয়েছে টাকাটা। ফাদি বিড়বিড় করে বলল, 950 টাকা ছিল হারামি। কেমন এত মিথ্যা কথা বলে দেয় মানুষ, এই জন্য দুনিয়াতে বিশ্বাস করতে বলতে কিছুই নেই আজকাল। সামিয়া বলল, কি বিড়বিড় করছিস? আচ্ছা শোন, আজকে তুই আমার সাথে থাকবি, সবাইকে জিজ্ঞাসাবাদ করব। ফাদি আবারও বিড়বিড় করে বলল, ভালো বুদ্ধি, শিয়াল কিনে মুরগি পাহারা, এগিয়ে যা। দৃশ্য পরিবর্তন। আতিসার ভাসিলা সামনে হাত বেঁধে দাঁড়িয়ে আছে মাথা নিচু করে। ঘরটা আবছা আলো আধারি। হঠাৎ আতিশ বলে উঠল, সব দোষ ভাসিলার, ওর হেয়ালির জন্যই তারা পালিয়ে গেছে। ভাসিলা বলল, একদম মিথ্যা অপবাদ দিবা না, আমি তো বলেছিলাম ওদেরকে বেঁধে ফেলতে, তুমি তো তা করলা না। আতিশ মুখে হাত দিয়ে অবাক হয়ে বলল, আস্তাগফিরুল্লাহ, মাথারে কেমনে পোল্টি মারে দেখছো ভাইয়া? দেখা গেল তালিফ তাদের সামনে একটা চেয়ারে বসে আছে, চোখ বড় বড় করে তাকিয়ে। ভাসিলা বলল, না ভাইয়া, আপনি ওর কথা বিশ্বাস করবেন না, ও সবসময় এমন করে, খেয়ে বলে খাই নাই। আতিশ বলল, আবারও মিথ্যা কথা, তুমি আমাকে কখনো খাইতে দিছো? না খাইয়াই বলতেছ খাওয়াইছি। ভাসিলা বলল, তুমি সিলেবাসের বাইরের জিনিসটাকে খাইতে চাও কেন? আচ্ছা ভাইয়া তুমি বলো, কুত্তার পেটে কি ঘি হজম হয়? আতিশ রেগে গিয়ে বলল, কি তুমি আমাকে কুত্তা বললা? ভাসিলা বলল, দেখতেও তো তুমি শিয়ালের মতো, কুত্তা তো আমি কথার কথা বলেছি। আতিশ আরো কিছু বলছে, তার আগে তারিফ এক ধমকে দুজনকে চুপ করে দিল। দুজন একদম চুপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তালিফ চেয়ার থেকে উঠে বলল, ফারিস্তাকে বলেছিলাম 2টা বুদ্ধিমান এবং শক্তিশালী জিনিস পাঠাতে, এগুলো কি পাঠাইছে? তোদের সাথে থাকলে আমার যা বুদ্ধি তাও আছে তাও হারিয়ে যাবে। আতিশ আস্তে করে বলল, তাহলে এখন আমরা আর কি করবো ভাইয়া? তালিফ ভাসিলাকে উদ্দেশ্য করে বলল, তারা আয়েশার পিছু নিয়েছে, তোর কাজ আয়েশাকে নিরাপদে এখানে নিয়ে আসবি।
ওয়াসিলা বলল, কিন্তু আমি পৌঁছানোর আগে যদি তারা তাকে ধরে ফেলে? তালিব বলল, তোকে শুধু আয়েশাকে নিয়ে আসতে বলেছি, বাঁচাতে বলিনি। আয়েশাকে বাঁচাতে অন্য একজন অন দ্য ওয়ে। আতিশ বলল, আর আমি কি করবো ভাইয়া? তালিব বলল, তুই আমার সাথে আয়, এক জায়গায় যেতে হবে আমাদের। আতিশ বলল, তোমার সাথে যাওয়া মানে মৃত্যুর সাথে সাক্ষাৎ করা। ওয়াসিলা, আমাকে ক্ষমা করে দিও, যদি বেঁচে না ফিরি তাহলে আমার কবরে গোলাপ ফুল দিও। ওয়াসিলা মুখ বাঁকা করে চলে গেল। আতিশ ওয়াসিলার চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। তালিফ আতিশের শার্টের পেছনের কলার ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। আতিশ বলছে, ভাইয়া, জুনিয়র হিরো বলে এমনভাবে অপমান করতে পারো না আমাকে, আমারও কিন্তু নায়িকা আছে এই গল্পে। তালিফ আতিশের মাথায় টাপলি মেরে বলল, চুপ কর বাচাল। আচ্ছা, তুই ওয়াসিলার কাছে কি খাইতে চাইছিলি যেটা সিলেবাসের বাইরে? আতিশ লজ্জা পেয়ে বলল, ভাইয়া, আমি তোমাকে পরে পার্সোনালি বলবো, এটা এখন সব দর্শকরা শুনছে আমাদের। দৃশ্য পরিবর্তন, আমরা দেখতে পাই ঘন জঙ্গল একটা হরিণ ঘাস খাচ্ছে। হঠাৎ সে খাওয়া থামিয়ে মাথা উঠিয়ে আশেপাশে তাকাতে লাগলো ভয় ভয় চোখে। গাছের ডগা থেকে কয়েকটা পাখি ডানা ঝাপটাতে ঝাপটাতে উড়ে চলে যেতে লাগলো ডাকতে ডাকতে। হঠাৎ সামনে ঝোপঝাড়ে প্রচণ্ড নাড়িয়ে বাতাসের মতো কিছু একটা ছুটে চলে গেল। হরিণটা ভয়ে দৌড় দিল সেখানে। দেখা গেল আয়েশা বিদ্যুৎ বেগে ছুটছে, তার পেছনে হিমা আর লিমা। একটা ফাঁকা জায়গায় গিয়ে আয়েশা থমকে দাঁড়িয়ে গেল এবং আস্তে করে গিয়ে গাছের শিকড়ের উপর বসলো, পায়ের উপর পা উঠিয়ে। হিমা আর লিমাও এসে থামলো সেখানে। আয়েশা একটু হেসে বলল, কেমন আছো তোমরা? অনেক বছর পর দেখা হলো, তাই না? হিমা আর লিমা এক অপরের দিকে তাকিয়ে একটু সামনে গিয়ে বলল, রাহিলা, দেখে ভালো লাগলো তোমাকে, অনেক ভাগিয়েছ। এবার চলো যাওয়া যাক, গড তোমাকে দেখে খুশি হবে। আয়েশা বলল, প্রথমত আমাকে রাহিলা বলে ডাকবে না, আমি এখন আয়েশা, আর দ্বিতীয়ত গোটকে খুশি করা আমার কাজ না, তাই তোমরা যেতে পারো এখন। লিমা বলল, আমার জানতাম তুমি এইভাবে যাবে না, তাই তোমাকে শিকলে বেঁধে টেনে হিচড়ে নিয়ে যাব। তার আগে বলো সেই পাথর কোথায়? আয়েশা বলল, আমি তো যাব না তোমাদের সাথে, আর পাথরের ব্যাপারেও বলবো না, তোমরা তোমাদের মতো করে চেষ্টা করে দেখতে পারো। এই বলে আয়েশা হাত ঘুরে ক্যারাতে স্টাইলে দাঁড়িয়ে বলল, এই জন্যই তোমাদের এতক্ষণ ভাগিয়েছি, লোকালয় থেকে দূরে এখন আমরা। হিমা লিমা হাতের মুষ্টিবদ্ধ করলো, দুজনের চোখ স্বর্ণালী রং ধারণ করলো। হাতের মুষ্টি থেকে আগুনের মতো বিদ্যুৎ ছড়াতে লাগলো। আয়েশা এক ঝটকায় গিয়ে হিমা আর লিমাকে প্রথমে আঘাত করলো, কিন্তু হিমা খপ করে আয়েশার আঘাত ঠেকিয়ে হাত ধরে বলল, পৃথিবীতে থাকতে থাকতে তুমি অনেক স্লো হয়ে গেছো রাহিলা। লিমা পাশ থেকে আয়েশাকে এক ঘুষি মেরে ছিটকে ফেলে দিয়ে বলল, দোষ পৃথিবীর না, তোর কাছে সেই পাথর নেই, তাই সে অনেক দুর্বল। আয়েশা উঠে নিজের জামা ঝাড়তে ঝাড়তে বলল, প্রতিপক্ষকে দুর্বল ভাবা যুদ্ধের হারার অন্যতম কারণ জানো তো? এবার চেষ্টা করে দেখো। কিছু বুঝোটার আগেই লিমা এক ঝটকায় এসে আবার আয়েশাকে আঘাত করে ফেলে দিল। আয়েশা গিয়ে গাছের সাথে বাড়ি খেয়ে নিচে পড়ে আবার উঠে বলল, আমি তৈরি ছিলাম না, আবার চেষ্টা করো। এবার হিমা আরও রেগে গিয়ে আয়েশাকে ধরে উঁচু করে ঘুরিয়ে আছড়ে ফেলল। ধুলোবালি উড়িয়ে কিছুটা দূরে গিয়ে পড়ল আয়েশা। আয়েশা আবার কোকড়াতে কোকড়াতে উঠে কারাতে স্টাইলে দাঁড়িয়ে বলল, চোখে সূর্য পড়েছিল তাই দেখিনি, আবার চেষ্টা করো। লিমা তেরে যেতে নিলেই হিমা তাকে থামিয়ে বলল, দাঁড়া রিমা, সে টাইম পাস করছে আমাদের সাথে, তার ব্যাকআপ আছে নিশ্চয়ই, কেউ তাকে বাঁচাতে আসবে। আয়েশা রহস্যময় হাসিতে বলল, আমার শক্তির উৎস সেই পাথর আমার কাছে নেই, জানতাম তোমাদের সাথে পারবো না, তবুও তোমাদেরকে এখানে নিয়ে এসেছি, কেন জানো? হিমা বলল, কেন? আয়েশা হাসিতে শস্য বাতাসের শব্দে একটা ঝড় এলো, চোখের পলকে হিমা আর লিমাকে উড়িয়ে ফেলল দূরে। দেখা গেল নীল চোখা মাস্ক পরা একটা মেয়ে, যার চুলগুলো রক্তে লাল, বাতাসে এলোমেলোভাবে উঠছে। আয়েশা তার কল্পনায় চলে গেল একটু আগে। তালিফ যখন বলছিল, তাহলে দাঁড়িয়ে আছো কেন, শরীর স্পিড, তখনই আয়েশা বলছিল তারা আমাকে ধরে ফেলবে, আর আমার বর্তমান শক্তি তাদের সাথে পেরে ওঠার জন্য যথেষ্ট না। তালিফ সুন্দর করে হাসিতে বলেছিল, আমি কাউকে পাঠাচ্ছি তোমাকে রক্ষা করতে, সে এদের মতো হাজার ভিনগ্রহীকে ধুলোয় মিশে দিতে পারে। আয়েশা বলেছিল, আসলে কি আপনি? তালিফ অদ্ভুত একটা হাসিতে বলেছিল, এই মিস্টেরিয়াস পারসন, নাও রান অ্যান্ড ডোন্ট রান অ্যারাউন্ড। আয়েশা ফিরে এলো কল্পনা থেকে। ততক্ষণে মাস্ক পরা মেয়েটা হিমা আর লিমাকে মেরে গাছের সাথে ঝুলিয়ে রেখেছে। আয়েশা বলল, ওদেরকে মেরো না, ওরা শুধুই হুকুমের গোলাম। মেয়েটা হিমা আর লিমাকে ঠাস করে নিচে ফেলে আয়েশার দিকে এগিয়ে এসে বলল, তুমি ঠিক আছো? আয়েশা বলল, হ্যাঁ আমি ঠিক আছি, তুমি কে? তোমার মাঝে এত শক্তি কিভাবে? তোমার গ্রহের নাম কি? মেয়েটা বলল, আমাকে শুধু তাদের হাত থেকে রক্ষা করার জন্য বলা হয়েছে, আমার কাজ শেষ, আমার এখন যেতে হবে। এই বলে মেয়েটা চলে যাচ্ছিল। আয়েশা দেখল মেয়েটার বয়স বেশি হলে 12 থেকে 13 বছর হবে। তার হাঁটা আর কণ্ঠের মাঝে একটা বাচ্চামি ভাব আছে, কিন্তু এত শক্তিশালী কিভাবে সে? এসব ভাবতে ভাবতে নিজের অজান্তে ডাক দিল, অন্তত তোমার নামটা তো বলে যাও। মেয়েটা একবার পিছনে তাকিয়ে রহস্যময় ভঙ্গিতে বলল, ভ্যাম্প। এই বলে চোখের পলকে গায়েব হয়ে গেল সে বাতাসের সাথে। আয়েশা মাথা চুলকে বলল, ভ্যাম্প? এটা আবার কেমন নাম?
লিমা আহত অবস্থায় কোকড়াতে কোকড়াতে পেছন থেকে বলল, রাহিলা, ভেবেছিলাম তুমি পৃথিবীতে একা, কিন্তু তোমার পেছনে এই শক্তি তোমাকে রক্ষা করছে। কে এটা? সে কোন গ্রহের? আয়েশা এগিয়ে গিয়ে হিমা আর লিমাকে হাত ধরে উঠিয়ে একটা জায়গায় বসিয়ে নিজেও তাদের পাশে বসে বলল, এগুলো জেনে তোমাদের কোনো কাজ নেই। এখন তোমরা কি করবে বলো? হিমা গালে হাত দিয়ে চাপা সোজা করতে করতে বলল, কি মারটাই না মেরেছে, চাপা ব্রেক হয়ে গেছে আমার। এখন আর কি করব? প্লাটু গ্রহে ফিরে যাব আর তোমার ব্যাপারে গোটকে বলবো? আয়েশা বলল, কি বলবে? লিমা বলল, রাহিলার পেছনে অদ্ভুত এক শক্তি আছে, তাকে হারানো সম্ভব না। এর মাঝে সেখানে চলে আসলো ভাসিলা। লিমা আর হিমা ভাসিলাকে দেখে বলল, নে, এটারই কম ছিল, তুমিও চলে এসেছো এখানে। ভাসিলা লিমা আর হিমাকে দুই এক ঘুষি দিয়ে ফেলে বলল, পালিয়েছিলি কেন তখন? তোদের জন্য নিজের বয়ফ্রেন্ডকে ফাঁসাতে হয়েছে আমার। আয়েশা বলল, তুমি কে? ভাসিলা বলল, আমার নাম ভাসিলা, তোমাকে আমার সাথে যেতে হবে এখন, তালিব ভাইয়ের হুকুম। আয়েশা বলল, তালিব ভাইটা আবার কে? আর আমি তোমাদের সাথে কেন যাব? বুঝলাম না। ওরা আমাকে নিয়ে যেতে চায়, তুমি আমাকে নিয়ে যেতে চাও? আমি কি মানুষ নাকি আলুর বস্তা? ভাসিলা বলল, তুমি মরিস, আর তালিব ভাই সে যে তোমাকে বাঁচানোর জন্য এখানে কাউকে পাঠিয়েছিল। আয়েশা এবার শান্ত হয়ে বলল, ও আচ্ছা, ওই হ্যান্ডসাম লোকটা, তাহলে চলো তাড়াতাড়ি। ভাসিলা বলল, লাভ নাই, তার বাচ্চা বউ আছে। আর একটা কথা বলো তো, এখানে কে এসেছিল তোমাকে বাঁচাতে? এই দুইটার এই এমন হাল করলো কি? আয়েশা বলল, সে তার সম্পর্কে কিছুই বলেনি, বাতাসের সাথে আসলো আবার বাতাসের সাথেই চলে গেল, তবে একটা অদ্ভুত নাম বলে গেল যাওয়ার সময়, ভ্যাম্প। ভাসিলার ঠোঁটের কোনো অদ্ভুত এক হাসি ভেসে উঠল। দৃশ্য পরিবর্তন। দেখা গেল ফাদি আর সামিয়ার সাথে ক্লাসের বখাটেদের বিশাল ঝামেলা লেগে গিয়েছে। সামিয়া তার টাকা হারানোর কথা জিজ্ঞাসা করতেই এই ঝামেলা। যার সাথে মূল ঘটনার শুরু, তার নাম জাইফ। তার বাবা ডালিম খন্দকার এই এলাকার একজন প্রভাবশালী নেতা। এই কলেজে জাইফের পাওয়ার অন্য লেভেলের। সে তার বাবার পোশাক গন্ডাদের খবর দিয়েছে এখানে। জাইফ আর তার বাবার পোশাক গন্ডারা একসাথে হকি স্টিক আর শিকল হাতে গেট দিয়ে কলেজের মাঠ দিয়ে হেঁটে আসছে ক্লাসের দিকে। এই দৃশ্য সামিয়া দেখে তাড়াতাড়ি ফাদিকে বলল পালিয়ে যেতে, কারণ জাইফ যখন সামিরার সাথে খারাপ ব্যবহার করেছিল তখন ফাদি জাইফের নাক ফাটিয়ে দিয়েছিল। ফাদি বলল, আমি কেন পালাবো, আসতে তাদের। এই বলে একটা কাঠের টুকরো নিয়ে এগিয়ে যেতে লাগলো ফাদি কলেজের মাঠের দিকে। সামিয়া বারবার নিষেধ করলেও শুনল না। দেখা গেল পুরো কলেজ থমথমে অবস্থা। প্রিন্সিপাল এসে রিকোয়েস্ট করলো জাইফকে কলেজে কোনো ঝামেলা না করতে, কিন্তু জাইফ জানিয়ে দিল আজকেই ফাদির রক্ত ঝরবে এই সবুজ মাঠে, তারপর আমি শান্ত হব। আমরা দেখতে পাই সকালের সেই হেলমেট পরা বাইকার প্রফেসর মুখে মাস্ক পরে বুকে হাত বেঁধে দাঁড়িয়ে আছে একপাশে। এর মাঝে ফাদি চলে আসলো কাঠের টুকরা হাতে নিয়ে। প্রিন্সিপাল ফাদিকে ধমক দিয়ে বলল, তুমি এখানে কেন এসেছো? আমি বিষয়টা দেখছি তো, যাও এখান থেকে। ফাদি বলল, কলেজের ঝামেলা যদি কলেজ পর্যন্ত সীমাবদ্ধ থাকতো তাহলে আমি যে কোনো শাস্তি মাথা পেতে নিতাম স্যার, কিন্তু সে তার বাবার পোশাক কুকুরগুলোকে নিয়ে এসেছে কলেজের ভেতর, আমি চুপ থাকবো না। এই কথা শুনে জাইফের সাথে থাকা লোকগুলোর শিকল নিয়ে তেড়ে এসে প্রিন্সিপালকে ধাক্কা মেরে ফেলে ফাদির দিকে শিকল দিয়ে বাড়ি দিল। কিন্তু দেখা গেল সেটা ফাদির আঘাত করার আগেই থেমে গেল। কেউ সেটা ধরে ফেলেছে। ফাদি আস্তে আস্তে পেছনে থেকে দেখল মাস্ক পরা একজন লোক শিকলটা ধরে রেখেছে। সে ধীর করে বলল, প্রিন্সিপালকে নিয়ে একপাশে সরে যাও। ফাদি তার ধীর গলার কম্পনে বেশ ঘাবড়ে গিয়ে তাড়াতাড়ি প্রিন্সিপালকে উঠিয়ে একপাশে চলে গেল। সামিয়া দৌড়ে এসে ফাদির পাশে দাঁড়ালো। দেখা গেল মাস্ক পরা প্রফেসর শিকল সহ তাকে টান দিয়ে সামনে এনে বুক বরাবর এক লাথি মেরে ছুঁড়ে মারল। সে একদম জাইফের পায়ের কাছে গিয়ে আছড়ে পড়ল। এটা দেখে বাকিরা কেঁপে উঠল। তবুও জাইফের হুকুম পেয়ে একসাথে প্রফেসরের ওপর আক্রমণ করল। প্রফেসর সবাইকে একটা করে আঘাত করল, কারোর মুখে বা বুকে, কারোর গলায়। এক আঘাতেই তারা চিৎপটাং হয়ে পড়ে রইল। জাইফ প্রচণ্ড রেগে জিজ্ঞাসা করল, তোর সাহস কিভাবে হয় আমাদের লোকেদের গায়ে হাত তোলার, কে তুই? প্রিন্সিপাল পেছন থেকে উচ্চস্বরে বলে উঠল, ডের স্টুডেন্ট, পরিচিত হও তোমাদের নতুন প্রফেসরের সাথে, প্রফেসর ইমাম নাওফি। তালিফ আর আতিশ একটা পরিত্যক্ত কবরস্থানে এসেছে। শালাপাড়া কবরস্থানের ওয়াল আর কবরগুলো সব লতা পাতায় আবদ্ধ। কালো রঙের একটা সাপ নীরবে বিনা শব্দে হেঁটে ওয়ালের ওপর দিয়ে। নিচে শুকনো পাতার খচখচ আওয়াজে হেঁটে চলেছে দুজন। আতিশ এদিক ওদিক তাকাচ্ছে বারবার আর বলছে, ভাইয়া, আমরা এই প্রাচীন জায়গায় কেন এসেছি? তালিফ বলল, তুই ভয় পাচ্ছিস? আতিশ ভাবলেন বলল, ভয় পাবো? তারপর আমি? আরে আমাকে দেখে ভয় পাই। তালিফ একটু হেসে নিচের দিকে তাকিয়ে বলল, নড়াচড়া করিস না, তোর পায়ের কাছে সাপ। আতিশ চিৎকার করে এক লাফে এসে তালিফের কোলে উঠে গেল। তালিফ ছিটকা মেরে আতিশকে ধপাস করে ফেলে দিয়ে বলল, এই তো সাহস? আতিশ একটু হাসি দিয়ে বলল, মাঝে মাঝে একটু ভয় না পেলে সাহসিকতার মূল্যহীন হয়ে পড়ে আসলে, কিন্তু এখন তোমার ভয় পাওয়ার পালা, কারণ কালো রঙের সাপ তোমার পেছনে ফনা ধরে আছে। তালিফ একটু মুচকে আসলো। আমরা দেখতে পাই সত্যি সত্যি কালো রঙের সাপ তালিফের পেছনে একটা পুরনো কবরের ওপর ফনা ধরে আছে।
কিছু বোঝোটার আগেই সাপটা ফুস করে তালিফের দিকে ছোবল দিল। তালিফ পেছনে না তাকিয়ে খপ করে সাপের গলার কাছে ধরে ফেলল আর সামনে এনে বলল, কবরস্থানে কাকে বিষ দিতে এসেছিস তুই? আতিশ হা করে রইল। সাপটা এখনো ফুসফুস আওয়াজ করছে আর তালিফের হাত পেঁচিয়ে ধরেছে। তালিফ সাপের চোখে চোখ রেখে বলল, এত রাগ দেখাচ্ছিস কেন? কি পাহারা দিচ্ছিস এখানে? আতিশ উঠে আশেপাশে তাকাতে একটা কবরের পাশে ছোট্ট গর্তে কয়েকটা ডিম দেখতে পেল। আতিশ বলল, ভাইয়া ওর ঘর পাহারা দিচ্ছিল, ভেবেছে আমরা ওর ঘর ভাঙতে এসেছি। তালিফ তাকে বলল, ও আচ্ছা, এই জন্য এত রাগ দেখাচ্ছিস? ভয় পাইস না, আমরা তোর ঘর ভাঙবো না, তবে শুধু একটা ডিম নিব। পরবর্তী দৃশ্যে দেখা যায় তালিফ আর আতিশ কবরস্থান থেকে বের হচ্ছে। আতিশের হাতে ওই সাপের একটা ডিম। আতিশ বলল, তাহলে এই ডিমের জন্যই আমরা এখানে এসেছিলাম, কিন্তু কি করবো আমরা এটা দিয়ে? তালিফ বলল, এটা তোকে খাওয়াবো। আতিশ ফিক করে এসে বলল, মজা করো কেন? তালিফ কোনো প্রতিক্রিয়া না দেখালে আতিশের হাসি থেমে গেল আর বলল, তার মানে মজা করছো না তুমি? তালিফ বলল, না। আতিশ কান্নামাখা মুখ করে বলল, শেষ পর্যন্ত সাপের ডিম খাওয়াবে আমাকে? সমস্যা নাই, বেশি করে পেঁয়াজ মরিচ দিয়ে ভেজে দিতে বলবো ফাসিলাকে। তালিফ বলল, কাঁচা খেতে হবে। আতিশ মুখ মলিন করে দাঁড়িয়ে গেল আর বলল, সাপের ডিম খাওয়ার পর যদি আমি সাপের শক্তি পেয়ে যাই, তাহলে সবার আগে তোমার পেটে এমন কামড় বসাবো যে কনফিউজ হয়ে যাবা কোন ছিদ্র দিয়ে কী করতে হয়। তালিফ একটু হেসে আতিশের কাঁধে হাত রেখে বলল, তোর প্লট নিয়ে চিন্তা করা লাগবে না, ডিম খাওয়ার পর তোকে যেতে হবে প্লাটো গ্রহে। দৃশ্য পরিবর্তন। আমরা দেখতে পাই নাওফি প্রিন্সিপালের রুমে বসে আছে। পিয়ন এসে 2 কাপ চা দিয়ে চলে যাওয়ার সময় নাওফিকে উদ্দেশ্য করে বলল, স্যার কি ফাইট টাইট না করছেন? একেবারে মঞ্জুর হয়ে গেছে। নাফি মুচকে এসে বলল, শাহজাহান আলী তাই না? তোমার ছেলের কি অবস্থা এখন? তার তো ব্লাড ক্যান্সার। পিয়ন অবাক হয়ে বলল, স্যার আপনি আমার নাম জানেন কেমনে? আর আমার ছেলের যে ক্যান্সার সেটাই বা জানলেন কেমনে? নাফি তার ফিসফিস করে বলল, আমি তো এও জানি তুমি কলেজের পুরাতন জিনিস বিক্রি করে তার অর্ধেক টাকা কলেজের ফান্ডে জমা করো আর বাকি অর্ধেক নিজের পকেটে পুরে ফেলো। পিয়ন ঠাস করে নাফির পায়ে পড়ে গেল আর অসহায় দৃশ্যে তাকে বলল, স্যার গো, আপনি মানুষ না, আপনি মহামানুষ। দয়া করে এই কথা প্রিন্সিপালের কানে দিয়েন না, তাহলে আমার চাকরি শেষ। তখনই প্রিন্সিপাল কক্ষে প্রবেশ করলো। পিয়ন সাথে সাথে টপিক ঘুরিয়ে নাফির জুতা পরিষ্কার করতে করতে বলল, ইস, ফাইট করতে গিয়ে স্যারের জুতাগুলো একদম ময়লা হয়ে গেছে। প্রিন্সিপাল এসে তার চেয়ারে বসতে বসতে বলল, শাহজাহান তুই যা এখান থেকে। শাহজাহান উঠে চায়ের ট্রে হাতে করে চলে যাচ্ছিল আর নাফির দিকে হাত জোর করে ইশারায় কিছু বলতে না করে সে চলে গেলে নাফি বলে, আমি সত্যি খুব দুঃখিত স্যার, আসলে নিজেকে থামিয়ে রাখতে পারিনি, ওই বাচ্চা ছেলেটাকে সে মারতে এসেছিল। প্রিন্সিপাল বলল, রিল্যাক্স মিস্টার নাফি, আপনি যা করেছেন সেটা সম্পূর্ণ ঠিক ছিল, কিন্তু আপনি যাদেরকে মেরেছেন তারা ডালিম খন্দকারের লোক, এটা এখানেই শেষ হবে না, অনেক দূর করাবে। নাফি বলল, যে কাজ সংক্ষিপ্ত সেই কাজ আমি করি না স্যার, দেখা যাক কোন পর্যন্ত করাই। প্রিন্সিপাল একটু হেসে বলল, আমি শুনেছি আপনার ব্যাপারে অনেক কিছু, আপনি শুধু দৃশ্যমান সৃষ্টির প্রফেসর নন, অদৃশ্য সৃষ্টিরও প্রফেসর। নাফি বলল, না না স্যার, এখন আমি ওইসব ছেড়ে দিয়েছি, একটা নর্মাল জীবনে থাকতে চাই। আমার একটা ভুলে অনেক কিছুই হয়েছিল, সেদিনের পর থেকে ওই পথে আর ফিরে যায়নি। প্রিন্সিপাল বলে, শুনে ভালো লাগলো, তবে আমার জানা মতে ওই জগতে এন্ট্রি ডোর আছে, কোনো এক্সিট ডোর নেই। যাই হোক, আপনি তাহলে ক্লাসে যান, আপনার প্রথম ক্লাস একাদশ শ্রেণী থেকে শুরু হচ্ছে। নাফি সৌজন্যমূলক হাসি দিয়ে বের হয়ে গেল কাঁধে ব্যাগ নিয়ে। করিডোর দিয়ে হাঁটছে আর স্টুডেন্টরা তাকে হাই প্রফেসর বলে সম্বোধন জানাচ্ছে। দৃশ্য পরিবর্তন। ভাসিলা আয়শাকে নিয়ে চলে এসেছে, কিন্তু তালিফ আর আতিশ নেই বাসায়। আয়শা ঘুরে ঘুরে বাসার চারপাশটা দেখছিল। দেয়ালে একটা অদ্ভুত পরীর মতো মেয়ের পেইন্টিং দেখে আয়শা জিজ্ঞাসা করলো, এটা কি এঁকেছে? ভাসিলা বলল, এটা কোনো পেইন্টিং না, সত্যিকারের সৃষ্টি। আয়শা অবাক হয়ে বলল, কখনোই সম্ভব না, এত সুন্দর মানুষ হয় নাকি? ভাসিলা বলল, মানুষ হয় না, কিন্তু পরী তো হয়। আয়শা আরেকটু সামনে গিয়ে পেইন্টিংয়ের গায়ে হাত বুলে বলল, তার মানে সে পরী? ভাসিলা বলল, সে আমাদের রানী ফারিস্তা, আর তোমার ওই হ্যান্ডসাম পার্সনের একমাত্র জীবন সঙ্গিনী। এর মাঝে তালিফ আর আতিশ চলে আসলো। তালিফ আয়শাকে দেখে বলল, তাহলে বেঁচে আছো এখনো? আয়শা বলল, খুশি হয়ে বলেছেন নাকি আফসোস করে? তালিফ একটু হেসে বলল, এসো আমার সাথে। এই বলে একটা বেলকুনিতে গিয়ে সামনাসামনি 2টা চেয়ারে বসলো দুজন। ভাসিলা আতিশের হাতে ডিম দেখে জিজ্ঞাসা করলো, এত বড় হয়েও এই ছোট একটা ডিম পারছো? আতিশ বলল, এটা আমার ডিম না, সাপের ডিম। ভাসিলা অবাক হয়ে বলল, সাপের ডিম? এটা দিয়ে কি হবে? এদিকে আয়শা বলল, আপনারা কি চা কফি কিছু খাবেন না? তালিফ বলল, খাই তো। আয়শা বলল, তাহলে জিজ্ঞাসা করছে না কেন আমাকে চা না কফি? তালিফ বলল, সেটা তখনই জিজ্ঞাসা করব যখন আমার সব প্রশ্নের উত্তর সঠিকভাবে পাবো। আয়শা বলল, কিসের প্রশ্ন? তালিফ বলল, আমি সেই মানুষ যে পৃথিবীতে আসা তোমাদের মতো ভিনগ্রহীদের লিস্ট করি। তোমরা পৃথিবীতে আসার উদ্দেশ্য কি? আয়শা বলল, আমাদের গ্রহে আমরা নিরাপদ ছিলাম না। রাজা কট পথভ্রষ্ট তান্ত্রিকের কথা মতো শিশুবলির মতো জঘন্য পন্থা বেছে নিয়েছিল এবং সেই প্রথা চালু করেছিল। তালিফ বলল, কিন্তু তোমাকে দেখে তো শিশু মনে হয় না, তুমি কেন পালিয়েছিলে? আয়শা বলল, আমি শিশু না হলেও আমার মেয়ে শিশু।
দৃশ্য চলে যায় অতীতে। প্লাটো গ্রহে রাজা দরবারের সুরিত চলছে পরবর্তী শিশু বলির জন্য। রাজ্যের সকল মরিষরা দাঁড়িয়ে আছে। যাদের ঘরে শিশু আছে তাদের চেহারায় আতঙ্ক আর ভয়। ভিড়ের মাঝে আমরা দেখতে পাই একটা মেয়েকে, যে ছোট্ট শিশুকে বুকে জড়িয়ে ধরে অশ্রু ভেজা চোখে তাকিয়ে আছে। এই মেয়েটার নাম রাহিলা। পাশে রাহিলার স্বামী দাঁড়িয়ে আছে আর বলছে, রাহিলা, কিচ্ছু হবে না, দেখো, শুরুতে আমাদের বাচ্চার নাম উঠবে না। রাহিলা বলল, যদি উঠে যায় তাহলে কি হবে? এই সন্তান কত তপস্যা করে আমরা পেয়েছি জানো তো। যদি শুরুতে আমাদের বাচ্চার নাম ওঠেও তবুও আমি রাজার বিরুদ্ধে দাঁড়াবো। রাহিলার স্বামী তাকে শান্ত হতে বলল। এর মাঝে ঘোষণা চলে এলো, রাজা গোট একটা উঁচু স্থানে দাঁড়িয়েছে। তার পাশে উজির একটা কাপড় নিয়ে দাঁড়িয়েছে। ওই কাপড়ে এবার এর শিশুর নাম লেখা। সবার চোখে মুখে আতঙ্ক। সবাই তাদের বাচ্চাকে শক্ত করে জড়িয়ে ধরেছে। হঠাৎ রাহিলার কোলে থাকা বাচ্চা কান্না করে উঠল। রাহিলার ভেতরটা চিপ মারল। বুঝে গেল এবার আর রক্ষা নেই। রাজা গোটের আদেশ পেয়ে উজির কাপড়ে থাকা নামটা বলল সবার উদ্দেশ্যে। এবারে বলি, সায়ন্তা এবং রাহিলার সন্তান। ভাগ্যবান ওই শিশু যে এই রাজ্যের জন্য নিজেকে উৎসর্গ করছে। ভাগ্যবান তার বাবা মা, তাদের নাম আমাদের রাজ্যের স্বর্ণাক্ষরে লেখা থাকবে। রাহিলা চিৎকার করে কান্নাজড়িত কণ্ঠে বলে উঠল, আমি মানি না এই শিশু বলির প্রথা। আমার বাচ্চাকে আমি কারোর জন্য উৎসর্গ করতে পারবো না। রাজাকুট ঝাঁঝালো কণ্ঠে বলল, খামোশ, এত বড় স্পর্ধা তোমার? আমার বিরুদ্ধে কথা বলো? সিপাহী, বন্দি করো একে, নিক্ষেপ কর অন্ধকার কারাগারে। রাহিলা তার কোমরে থাকা চাকু বের করে বাচ্চাকে শক্ত করে ধরে বলল, মেরে ফেলবো, খবরদার কেউ কাছে আসবে না। রাহিলার স্বামী সায়ন্তা এতক্ষণ চুপচাপ দাঁড়িয়েছিল। সিপাহীরা যখন চারিদিক থেকে রাহিলাকে ঘিরে ফেলেছিল তখন সায়ন্তা এক ছুটে এসে সিপাহীর মাথা আলাদা করে ফেলল তরবারি দিয়ে। তারপর রাহিলার সামনে দাঁড়িয়ে বলল, কেউ যদি আমার স্ত্রী সন্তানকে স্পর্শ করার চেষ্টা করে আমি তাকে ধর থেকে মাথা আলাদা করে ফেলবো এভাবেই। সেটা যদি রাজা হয় আমি পরাও করি না। রাহিলা অবাক হয়ে অশ্রু ভেজা চোখে তাকিয়ে আছে সায়ন্তার দিকে। কারণ সায়ন্তা খুব শান্তিপ্রিয় মরিষ। সে কখনো লড়াই ঝগড়া বা যুদ্ধ পছন্দ করত না, সবসময় এড়িয়ে চলেছে এসব। কেউ তাকে আঘাত করলেও সে হাসি মুখে তার আঘাত মেনে নিয়েছে, কখনো পাল্টা আঘাত করেনি। সেই শান্তিপ্রিয় স্বামীর এমন দুর্ধর্ষ রূপ দেখে রাহিলার অবাকের সাথে অনেক খুশি হয়েছে আজকে।